দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন আমার বাদিকে জনাব আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, আছেন জনাব আবু রুশ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। হেলাল ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি জানেন যে আর কিছুক্ষণ পরেই রাত 2টার দিকে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের 80তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ছাড়বেন। এইবারে একটা বিষয় যে এই সফরে তার সফর সঙ্গী হচ্ছেন 4 জন রাজনীতিবিদ। আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই সফরে যাচ্ছেন। উনি আসলে কেন যাচ্ছেন? দেখেন, এটা একটা নিউট্রাল গভর্নমেন্ট, এই ডক্টর ইউনূসের সরকার। নিউট্রাল গভর্নমেন্ট জাতিসংঘের এই সমস্ত অধিবেশনে সাধারণত যদি পলিটিক্যাল সরকার হতো তাহলে বিভিন্ন প্রফেশনালস থেকেও কিন্তু এইসব প্রোগ্রামে যায়। এটা একটা কনভেনশনে বলতে পারবেন, শুধু রাজনীতিবিদ না, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, বিভিন্ন প্রফেশনালসের লোকজন এই জায়গায় যায়। এবার তিনি যেটা দেখিয়েছেন যে সমস্ত রাজনৈতিক দলের 1-2 জন প্রতিনিধি নিয়ে গেছেন। এটা একটা কনভেনশন, মানে নিয়ম, এটা একটা অলিখিত নিয়ম নিয়ে যায়। কিন্তু এর পেছনে যদি অন্য কেউ কোনো গল্প খুঁজতে চায় যে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ ওই বিদেশে যে আমাদের জাতীয় নেতা নেত্রীর বিরুদ্ধে যে মানে অফেন্সগুলো করে, অনেকে বলছে, আমি পত্রিকা দেখলাম, সেইগুলো ঠেকানোর জন্য যেন নিয়ে যাচ্ছে। আমি তাদের এই বয়ান বিশ্বাস করি না, কারণ যে সমস্ত জাতীয় নেতা নিচ্ছে এরা তো আর ওই এলাকার স্থানীয় রংবাজ না, বা ওনাদের দেখে অন্য অন্য দলের নেতাকর্মীরা আসবে, আওয়ামী লীগ পালিয়ে যাবে। এটা হলো একটা, আমার মনে হয় একটা ভুয়া নেগেটিভ। তবে এটা ঠিক যে নিয়ম অনুযায়ী একটা তত্ত্বাবধায়ক, একটা নিউট্রাল গভর্নমেন্ট, তার যেহেতু কোনো এখানে দল নেই, এই জন্য বিভিন্ন দলের লোকজনকে সেখানে নিয়ে গেছে। আপনি বলছিলেন এটা কনভেনশন। 1/11-এর পরে যে কেয়ারটেকার সরকার ছিল, সেই সরকার কি এই কনভেনশনটা মেনেছিল? বা গত বছরও যদি আমি দেখি, 1/11-এর সরকার ওয়াজ মেড বাই ইন্ডিয়া, নট বাই বাংলাদেশ। একটা হোমমেড গভর্নমেন্টে যা করবে, ইন্ডিয়া মেড গভর্নমেন্ট তো আর তা করবে না। সুতরাং ওই 1/11-এর সরকার তো বাংলাদেশের এই পর্যন্ত যত সরকার এসেছে, ইনক্লুডিং শেখ মুজিব সরকার, সবচেয়ে অভিশপ্ত সরকার। এই সরকারেও ডক্টর ইউনূস এবার দ্বিতীয়বারের মতো যাচ্ছেন। প্রথমবারও তো রাজনীতিবিদদের আসলে নেননি। গতবার উনি মাহফুজ আলম সহ ইয়াং 3 জন বা 4 জন ইয়াং লিডারকে নিয়ে পরিচিতি এটা ছিল। এইটা মনে হয় জাতিসংঘের একটা ওই যে আপনার সাধারণ পরিষদের কোনো সভা টভা। হ্যাঁ, এইখানে তো আসলে অন্যান্য রাজনীতিবিদদের কোনো এক্সেস আমি বলি 2004 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন শুধু বিএনপি না, অন্য অন্য রাজনৈতিক দলও এই জাতিসংঘের এই সমস্ত জাতিসংঘ সাধারণ পরিষদে, বিশেষ করে বান কি মুনের তখন ইনস্টলেশন সেরিমনি ছিল, সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রফেশনালস, তারপরে আপনার ছাত্র নেতা, যুব নেতা, অন্য অন্য সংগঠন, তারাও গেছিল, আমিও সেখানে সঙ্গী হয়েছিলাম। এই জন্য বলছি যে এই সমস্ত সাধারণ পরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তাও আর কি আপনার নেই। শুধু পলিটিক্যাল, শুধু রাজনৈতিক দল না, আপনার অর্থনীতিবিদ নেই, ব্যবসায়ী নেই, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, 1-150 লোকের একটা মহড়া। এবার কম হয়েছে। এই সফরে কি আসলে নির্বাচন নিয়ে আলোচনা হবে কিনা, এইটা নিয়ে কিন্তু জনগণের ভিতরে একটা মানে বক্তব্য রয়েছে যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করেই আসলে এই সফরটা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদে একটা আলোচনা সভা, সেখানে যদি সাইড কোনো বৈঠক হতেই পারে, যেহেতু গ্লোবালি উই আর ভেরি মাচ কানেক্টেড, সো এরকম কোনো কিছু হতেই পারে। যেহেতু নির্বাচন নিয়ে যদিও অনিশ্চয়তা কেটে গেছে, কিন্তু তারপরও স্থানীয় কিছু আমাদের অনেক রাজনৈতিক দল নির্বাচনের ব্যাপারে অনেক কন্ডিশন দিচ্ছে, শর্ত দিচ্ছে। তো সেইটা নিয়ে যে সাইড টেবিলে বৈঠক হতে পারে, তাও আমি এরকম মনে করি না। যদিও আমরা বলছি যে গ্লোবাল ভিলেজে বাস করি, সেজন্য একে অপরের বিষয়ে খোঁজ খবর রাখে বা কোনো মিটিং হতেও পারে, সেটা হতেও পারে। আমি একটু আনিস আলমকে আপনার কাছে একটু জানতে চাই যে অনেকেই বলছে যে গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আছে, এইটাই বহির্বিশ্বে দেখানোর জন্য আসলে এই 4 জন রাজনীতিবিদকে নেওয়া হচ্ছে। আপনার কি তাই মনে হয়? অনেকটা, 4 জন নয়, এর মধ্যে 6 জন হয়ে গেছে, আরও 2 জন নিয়েছে, জামাত তার 1 জন দিয়েছে, এনসিপি আরও 1 জন দিয়েছে। ওরা বলছে বিএনপি 2টা নিবে কেন, আমাদেরও দুইটা নিতে হবে। তো ওরা ভাগে বিজয়ে মিলে যাচ্ছে।
6 জন যাচ্ছে। আর হেলাল সাহেব যেভাবে বললেন সমস্ত রাজনৈতিক দল থেকে 2-4 জন এসে, সমস্ত নিচ্ছে না, তিন দল থেকে নিচ্ছে। আর খুচরা উনি অন্যগুলোকে ইয়ে করেন না আর কি, মানে বিবেচনা আনেন না, এই 3 দলকে নিয়েছে। মেজর দলগুলোকে নেই, আমরাও বিএনপি যখন ক্ষমতা ছিল আমরা মেজর 3-4টা দলকে নিতাম। আমাদের সময় আওয়ামী লীগের সময় এড়ে গেছিল, অর্থমন্ত্রী মুহিত ছিল আমাদের সাথে। আপনারা কাউকে নেন না, এগুলো আপনার মতি ভ্রমণ, এটাকে বলে স্মৃতি ভ্রমণ হয়েছে। রাজনৈতিক দলের সরকারগুলো কখনো কাউকে নেয় নাই। আর এরা সব সময় ব্যবসায়ীরা যায়, ব্যবসায়ী তো কবিরা যায়, সাহিত্যিকরা যায়, ওটা অন্য শ্রেণী, ওটা অন্য শ্রেণী। আমি রাজনৈতিক দিকের কথা বলতেছি। তো সমাজের উচ্চ স্তরে যে বিভিন্ন ক্যাটাগরির লোকজন, সাংবাদিকরাও গেছে, এডিটররাও গেছে, ওইটা আলাদা বিষয়। তো আপনি যেটা বলছিলেন, এটা এক ধরনের বহির্বিশ্বকে দেখানো যে দেখো আমি খুব ঐক্যবদ্ধ রেখেছি আমাদের সোসাইটিকে, আমাদের রাজনীতিবিদদের। আওয়ামী লীগ এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু ইন্টারন্যাশনালি এখন কোয়েশ্চেন করছে যে তারা কেন ডিপ্রাইভ, বা তাদের উপর যে নির্যাতন হচ্ছে দেশে, এগুলো কিন্তু বহির্বিশ্বে আলোচনা হচ্ছে, ইভেন জাতিসংঘ আলোচনা হচ্ছে। তো সেটা উনি একটু দেখাতে পারেন। দ্বিতীয়ত যে কথাটা বলছে যে বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছে কিনা, কি জানি শব্দটা ইউজ করছিলেন আপনি, যে পাহারাদার, না অনেকে বলছে টেলিভিশনে সাংবাদিকরা, হ্যাঁ কি বলছে ওইটা, পাহারাদার না কি জানি শব্দটা বলছে, বললাম যে কথাটা, সেটাও কিন্তু একেবারে অমূলক নয়। সেটা কিভাবে অমূলক নয়, যে উনি যদি যেতেন, ডক্টর ইউনূস যদি যেতেন, জেএফকে থেকে শুরু হয় এই গন্ডগোলটা। গতবার যখন গিয়েছিল, গতবার ডক্টর ইউনূসকে সাপোর্ট করে বিএনপি কিন্তু সেখানে সমাবেশ করেছে, এবং বিএনপি পূর্ণ সমর্থন করেছে। আওয়ামী লীগের সাথে তাদের ক্ল্যাশ হয়েছে বিভিন্ন জায়গায়, এবং এগুলো খুব বিশ্রীভাবে বাংলাদেশকে প্রোটেক্ট করেছে যে বহির্বিশ্বে বাংলাদেশিরা কি করে। এবার বিএনপি কোনো নিয়ত ছিল না ওইখানে যাওয়ার, যে ডক্টর ইউনূস আপনি নিজে নিজে সামাল দেন। আপনি, ওদের একজন নেতা বলছিল যে আমরা গতবার তাকে যে নিয়ে দিয়েছিলাম, ওয়েলকাম করেছিলাম, ওই ট্রিটমেন্ট আমরা যথাযথভাবে পাই নাই দেশে এবং এখানে, আমাদেরকে খুব ভালোভাবে করে নাই, তারা ট্রিটমেন্টটা দেয় নাই। তো এইবার যখন যাচ্ছে, তারা আবার ডিসিশন নিয়েছে যেহেতু মির্জা ফখরুল যাচ্ছে, আওয়ামী লীগ যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না করতে পারে, তারাও এবার এয়ারপোর্টে যাবে। তারাও এয়ারপোর্টে যাওয়া মানে কি, ডক্টর ইউনূসকে প্রোটেকশন দেওয়া। ডক্টর ইউনূসের তো কোনো দল নাই, এনসিপি কয়জন আছে ওইখানে, ওরা যে দল, এই প্রোটেকশন দেওয়ার জন্য কি মির্জা ফখরুলের মতো নেতাকে আমেরিকা নিয়ে যেতে হতো? দুইটা জিনিস, একটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে উনি যে প্রতিরোধের সম্মুখীন হবেন আওয়ামী লীগের, বিশেষ করে গত কয়েকটা ঘটনায় তো দেখা গেল। এর আগে মাহফুজ যখন গিয়েছিল, মাহফুজকেও মানে ভিগোরাসলি ওরা করেছে, যে প্রতিবাদ করেছে তার যাওয়া নিয়ে। এখন যদি এদেরকে নিয়ে একটা মিশ্র হয়ে যাবে, কোনো একটা কারণে যদি কিছু হয়ে যায়, তখন বিএনপি আবার ইনভলভ হয়ে যাবে। সো বিএনপি যখন ইনভলভ হয়, তখন বিএনপি জামাত এদের যে একটা ঐক্যবদ্ধতা আছে সেটা আবার হবে। আর ওনারা একই এয়ারপ্লেনে যাচ্ছেন, এখানে কিছু সীমাবদ্ধতা ওনাদের তৈরি হয়েছে। আমি আশা করি যে যেতে যেতে আলাপে ওটা শেষ হয়ে যাবে। সো আরেকটা হচ্ছে যে সফরে গেলে অনেক সময় হৃদ্যতা বাড়ে, রাজনৈতিক দলগুলোর একটা হৃদ্যতা বাড়লো। সবচেয়ে বড় যে বিষয়টা উনি প্রোটেক্ট করছে, যে তারা যেহেতু পরবর্তীতে সরকারে আসবে, সো তাদের অনেক কিছু দেখার এখানে বিষয় রয়ে গেছে, তারা দেখুক। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি তো জাতিসংঘ এই সাধারণ পরিষদে কভার করেছি, আমি দেখেছি কমপ্লিটলি একটা বাকওয়াজ প্রোগ্রাম এটা। বিভিন্ন দেশ থেকে কতগুলো যাবে ওইখানে বক্তৃতা দেওয়ার জন্য, একটা টক শো কমপ্লিট। আপনি আমারে দিলেন, ওনারে দিলেন, যার টক শো, যেটুকু বলার সেটুকু বলে চলে যাচ্ছে। এই রেকর্ডেড বক্তৃতা আগে দেওয়া হয়, কি থাকবে না থাকবে কমপ্লিট এটা। এবং আমরা যারা এখান থেকে সাংবাদিকরা যেগুলো যায়, আমার জীবনের সবচেয়ে থার্ড ক্লাস প্রোগ্রাম ছিল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, এটা কভার করা। ওইখানে যে কী করব, আমাদের যে নেত্রী, ওনার বক্তৃতা এখানে তৈরি করা, এখানে ছাপা হওয়া, আমার মনে হয় রুশ ভাইয়ের নিজের অভিজ্ঞতা আছে, এটা ছাপা হওয়া এই বক্তৃতারে বহন করে ওখানে নিয়ে আবার দিতেছে, একই জিনিস। সো এটার কোনো মানে নেই। যেটা হয় আমাদের কিছু প্লেজার ট্রিপ হয়। আমি ওইবার গিয়ে অন্তত মানে একটা পাইছিলাম আর কি, যে যাক একটা কয়দিন একটা রিলিফ পাই। খালেদা জিয়া কিন্তু গেছিল না, কিন্তু শেখ হাসিনা প্রত্যেকটা মিটিংয়ে গেছে দেশের টাকা দিয়ে। খালেদা জিয়া কিন্তু এসব মিটিংয়ে গেছিল না, এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা আমি জানি না, তবে জানি না আপনি সফরে কি আসলে আপনি ওই যেটাই গেছিল ওখানে বেগম জিয়া গেছিল। বেগম জিয়া নিজের পয়সা কেন যাবেন? আপনি বললেন আমি এটা নেব? প্রত্যেকে সরকারের টাকায় গিয়েছে,
এখনো যারা গিয়েছে, হ্যাঁ, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সরকারি টাকাই যাবে, এটা তো সরকারি প্রোগ্রাম। হ্যাঁ, সরকারি টাকাই যাবে, তাই বলছি। হ্যাঁ, ওটাই বলছি। এবং খালেদা জিয়া একবার যান নাই, মোর্শেদ খান লিড করেছে বাংলাদেশ। না, কখনো এটা ঠিক না। আরে ভাই, গেছে 91 সালে একবার গেছিল উনি, অনেকবার গেছেন, 94 সালে গিয়েছিলেন, ফারাক্কার বিরুদ্ধে উনি একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন। উনি অনেকবার গিয়েছেন, মোর্শেদ খান এন্টোরেজ নিয়ে, মোর্শেদ খান গিয়েছে একবার ব্যয় করে। এখন আপনি যেটা বলছেন এগুলো রাইট, শেখ হাসিনা এটা খুব এনজয় করতেন। উনি লালু সবগুলোকে নিয়ে যেতেন, ওখানে উনি ওনার জন্মদিন পালন করতেন, সবকিছু ঠিক আছে। এইবারে সফরে কি আসলে নির্বাচন ইস্যু নিয়ে ওইখানে কোনো বৈঠক হবে বলে আপনার মনে হয়? না, এখানে জাস্ট প্লেজার ট্রিপ। ভাই, আমি চলে যাইতেছি, আমার শেষ এটা সাধারণ পরিষদে আসো, তোমরা সব একটু আনন্দ ফুর্তি করো, এই যে 10 দিন ধরে থাকবেন, বেড়াবেন, রাষ্ট্রের কি হইলো না হইলো ওনার ওগুলো মাথা ব্যথা নাই। রুশ ভাই, আপনার কি মনে হয় যে এটা নিছক একটা প্লেজার ট্রিপ? এটা আমি ঠিক প্লেজার ট্রিপ বলবো না, বাট এই যে আনিস ভাই যেটা বললেন, এই জাতিসংঘ সাধারণ পরিষদে আসলে এমন কিছু হয় না, এরকম মানে গদবাদা কিছু কথাবার্তা হয়। শুধু একবার বেগম খালেদা জিয়া 1994 সালে উনি যে ভাষণটা দিয়েছিলেন ফারাক্কা নিয়ে, সেই ভাষণটা ছিল একটা ঐতিহাসিক একটা ভাষণ আমাদের অধিকার নিয়ে, যে ভারত আমাদের ফারাক্কা বাদ দিয়ে কী কী ক্ষতি করছে। আমি এর পরে এরকম কোনো কিছু আমি দেখিনি যে সেখানে এমন কিছু ঘটেছে, মানে এটা একটা যায় গদবাদা জিনিস, মানে ওখানে কিছু লোক যাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনার সময়ে 160 জন 180 জন নিয়ে গিয়েছেন, আবার আগেও এরকম গিয়েছেন। আমি দেখেছি এমন কথা কি, আমি নিউ ইয়র্কে এটাও শুনেছি যে ওখানে এমন কিছু ছেলেপেলেকে নিয়ে যাওয়া হয় সরকারি টিপের মানে হিসাবে, তারা আবার গিয়ে মজার ব্যাপার যে আওয়ামী লীগ আমলে গিয়েছেন, গিয়ে ওখানে অ্যাসাইলাম চেয়েছে যে ওরা বিএনপির কর্মী। হ্যাঁ, বিএনপি নেতাদের সাথে 2-1টা ছবি আছে, এরকমভাবে মানে আপনার এখানে মামলা টামলা করে অ্যাসাইলাম চেয়েছেন। তো এবারে যেটা হচ্ছে, এটা নিয়ে আলোচনা হওয়ার কারণ অবশ্যই আছে, তার কারণ দেশে যে পরিস্থিতিটা, বিএনপির সাথে জামাত ইসলামের যে একটা বিরোধ দেখা দিয়েছে পিআরটা নিয়ে, এবং এটা কিন্তু দিন দিন বাড়ছে। জামাত একদম গো ধরে আছে যে এটা না হলে তারা নির্বাচনে যাবে না, এটা করবে না, সেটা করবে না, এই জিনিসটা আছে। এনসিপির তো অবস্থান এখনও ক্লিয়ার না, তারা আসলে কি করবে কেউ কিছু বুঝতে পারছে না। এটা হতে পারে যে তারা ওখানে যাচ্ছে, যেটা ওই আনিস ভাই একটা বলছিলেন যে যাওয়ার পথে হয়তো সফরের মধ্যে অনেকের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়, এই বিষয়গুলো নিয়ে হয়তো আবার এখানে একটা হালকা মুডে হয়তো হোটেলের মধ্যে বসে অনুষ্ঠানের পরে রাতের বেলা তারা একটা কথা বললেন, বা চা খেতে খেতে একটা কথা বললেন, এরকম হতে পারে, এবং এটা অস্বাভাবিক কিছু না। কেননা যে জামাত এবং বিএনপির মধ্যে যদিও নির্বাচনে তারা যাবেন, কিন্তু এই যে বিষয়টা নিয়ে, এটা কিন্তু একটা ডিসাইসিভ একটা বিষয়, যে পিআর ইস্যুটা, এটা কিন্তু সমাধান না হলে এটা নিয়ে কিন্তু পরবর্তীতেও সমস্যার সৃষ্টি হবে। যে আপনি কথার কথা বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে জামাতে ইসলাম বা অন্যরা এটার মধ্যে আন্দোলনে গেলো, 7 দল যেটা তারা গঠন করেছে তার আন্দোলনে যাবে। সুতরাং এই বিষয়গুলো তো সমাধানের একটা ব্যাপার আছে। আর ইউনূস সাহেবের ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, উনি এটা শেষবারের মতো হয়তো উনি যাচ্ছেন, এরপরে হয়তো উনি আর থাকবেন না, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। উনি তার অবস্থানটাকে একটা দেখাতে চাচ্ছেন যে আমি সবাইকে নিয়ে যাচ্ছি, এনারা এখানে আছেন। আর উনি যে আর একটা প্রসঙ্গ তুলেছেন যে আওয়ামী লীগ ওইখানে কী করতে পারে, তার ব্যাপারটা আছে। এখন বিএনপির মহাসচিব যখন এক জায়গায় যায়, সেটা একটা ওয়েট ক্যারি করে। এখন বিএনপির যেহেতু আপনার তারেক রহমান সাহেব বাংলাদেশে নেই, আপনার খালেদা জিয়া তো অসুস্থ, আপনি তারপরে কে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তো তাকে এক জায়গায় নিয়ে যাওয়াটা হচ্ছে যে বিএনপির একটা ছত্রছায়া আমব্রেলা একটা থাকার ব্যাপার আছে। এবং ওখানে গেলে সভাপতি নিউ ইয়র্কে যে আপনার বাংলাদেশি কমিউনিটিটা আছে, তার মধ্যে যে বিএনপির যে যারা সমর্থক আছেন তাদের একটা ছত্রছায়া তিনি পেতে পারেন। আবার জামাত ইসলামের আপনার গুরুত্বপূর্ণ এই যে নিজামী সাহেবের ছেলেকে আজকে ইনক্লুড করেছেন, তাহের সাহেব যাচ্ছেন, তো তাদেরও একটা ছত্রছায়া উনি পেতে পারেন, এই বিষয়টাও থাকতে পারে। তবে বর্তমানে যে প্রেক্ষিতে আমি বলবো যে যাই হোক, আমরা চাই যে যদি এরকম অবস্থার মধ্য দিয়ে আপনার সাইডলাইনেও যদি কিছু কথাবার্তা হয়ে এই বিরোধগুলা কাটে, আমাদের লক্ষ্যটা হচ্ছে এখন বাংলাদেশ যে পরিস্থিতিতে গিয়েছে, কাম হোয়াট মে, যা হয় হোক, একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। এটাতে মানে বিড়াল আসলো নাকি কাক আসলো নাকি পাখি আসলো এটা দেখার দরকার নেই, যে ভোট পাবে সে আসবে, ক্ষমতা তার কাছে দিবে। এখন এই অযথা জিনিস নিয়ে যে বিতর্ক, এই যে একটা অস্থিরতা, অ্যানার্কি তৈরি করার যে একটা বাংলাদেশে প্রক্রিয়া চলছে, এবং এটা আমি বলবো যে সরকারের ভিতরেরও একটা অংশ
আপনার তো ডক্টর দেবপ্রিয় তো বলেছেন যে এই সরকারের ভিতরেও আরেকটা সরকার আছে, এগুলো তো আমরাও টের পাই অনেক কিছু। তো এরাও যে আপনার কিছুভাবে কিছু জিনিস উস্কাচ্ছে না ভিতর থেকে, এনার্কি তৈরি করার চেষ্টা করছে না, এটা হয়তো আপনি দেখে থাকবেন যে বাইরে বসে ইনফ্লুয়েন্সাররা, তারপরে আমাদের দেশের কিছু অংশ হঠাৎ করে একটা ইস্যু তৈরি করে, এবং ইস্যুগুলো কিন্তু তারা কন্টিনিউ করে। আজকে এই ইস্যুটা যখন আবার শেষ হয়ে যায়, তারপরে আবার ইস্যু। তা দেশের এই তরুণ যুবকরা যারা অস্থির অবস্থায় আছে, এদেরকে অস্থির বানিয়ে ফেলে, আরও বেশি অস্থির বানিয়ে ফেলে। এতে হয় কি, রাজনীতির যে গতিপথটা, আমাদের যে নির্বাচনের জন্য একটা পরিবেশ লাগবে, আপনি বিএনপি আওয়ামী লীগ তারা প্রতিদ্বন্দ্বিতা করুক, তারা রাজনৈতিক তাদের যে আপনার যে দিক নির্দেশনাগুলো থাকবে, যে সরকার গঠন করলে তারা কি করবে না করবে, এগুলো নিয়ে আলাপ না করে তারা এখন কিছু করছে কি, আপনার অযথা ইস্যু নিয়ে কিন্তু আপনার চিল্লাহল্লা করছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি মদ খেয়ে নাকি কুলি করে, যে এই যে ইস্যুগুলো তুলে দেওয়া হয় বাংলাদেশে, ইস্যুগুলো তো আপনার এগুলো কি আনপ্রেসিডেন্টেড ইস্যু। তারপরে বাহির থেকে নাজিল হচ্ছে যে এটা করা যাবে না, এখানে এটা হচ্ছে, এই আর্মিকে ধরো, তো ওকে ধরো, একবারে মানে প্রশাসনকে ধরো। এই যে একটা হচপচ অবস্থা, এই হচপচ অবস্থাটা থেকে তো আমাদেরকে বেরোতে হবে। এখন সেই বের হওয়ার জন্য যদি আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার এই যে তাহের সাহেব, এনারা যদি একটা সফরের মধ্যে থেকে নিজেদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারেন, তা আমার মতে তো ক্ষতির কিছু নেই, এটা তো লাভ আমাদের জন্য। ঠিক এই জায়গাটা আমি একটু সুলতান মোহাম্মদ জাকারি আপনার কাছে জানতে চাই, রাজনৈতিকভাবে কি এই সফরটাকে এনসিপি গুরুত্বপূর্ণ মনে করছে কিনা? দেখেন, এটা তো জাতিসংঘের একটা সফর। আমি মনে করি এটা রাষ্ট্রপ্রধানদের জন্য এটা হচ্ছে একটা রুটিন সফর। এটা এনসিপি গুরুত্বপূর্ণ মনে করছে না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে এই সফরগুলোকে আমরা রাষ্ট্রগুলো কীভাবে দেখে। এখন প্রত্যেকটা ইউএনজিএতে মানে সাধারণ সভায় আপনার প্রায় 150 বেশি রাষ্ট্রপ্রধানরা যোগ দেন। তো এটা একটা গ্র্যান্ড ইভেন্ট। আমি মনে করি আমরা যে বিশ্ব কমিউনিটিতে আছি সেইটার আমরা যে অংশ, এবং বিশ্বের বিভিন্ন সমস্যা সম্পর্কে বাংলাদেশ জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদের কি অবস্থান, এইটা বিশ্বের সামনে তুলে ধরার একটা সুযোগ এটা। এখন আমরা এটা কতটুকু কাজে লাগিয়েছি আগে, দ্যাট ইউ ক্যান কোয়েশ্চেন। আমরা ওইখানে গিয়ে আমাদের এই দল ওই দলের বিরুদ্ধে বলেছি, এগুলো বলেছি, মানে আমরা যা করেছি একদমই ছোট লোকি আর কি ফর ইয়ার্স। আমার মতে ওইটা ছিল একটা পারফেক্ট প্ল্যাটফর্ম টু প্রজেক্ট বাংলাদেশ অ্যাজ এ নেশন, যে আমরা ইউক্রেন ইস্যুতে কী ভাবছি, আমরা প্যালেস্টাইন ইস্যুতে কী ভাবছি, আমরা ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে কী ভাবছি। সো দিস আর দ্য ইস্যুস দ্যাট শুড হ্যাভ বিন ডিসকাসড ওখানে। এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে, মানে সরকার প্রধান হিসেবে আমাদের প্রফেসর সাহেব ওখানে যাবেন, হি শুড স্পিক অন দোজ ইস্যুস। এটা একটা সুযোগ, প্রতি বছর 24 সেপ্টেম্বর আসে, উই শুড টেক ইট অ্যাজ সাচ। এর বাইরে অন্যান্য যেসব স্পেকুলেশন হচ্ছে আমি ওর মধ্যে না যাই। না যান। আমি একটু হেলাল ভাই আপনার কাছে আসতে চাই। আজকে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে ইনোভেশনের। এই জরিপে বলা হচ্ছে যে দেশের 95% মানুষ ভোট দিতে চায়, এবং পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই 56% মানুষের, এবং যাদের ধারণা আছেন পিআর সম্পর্কে তাদের মধ্যেও 21.8% পিআর চান, আর পিআর চান না 22.2%। এই পিআর নিয়ে বেশ কয়েকদিন রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে। এই গবেষণার যে তথ্য, সেই তথ্যটা বিএনপির ফেভারেই যায়। আপনারা কি এই গবেষণাটাকে আমলে নিচ্ছেন? মুক্তবলা বাংলাদেশে এ পর্যন্ত যত জরিপ হয়, এইসব জরিপ যে কোন মতলবে হয় এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি। জরিপের মেনলি ফান্ডিং কে করে এটা একটা বিষয়, জরিপের উদ্দেশ্য কি সেইটা একটা বিষয়, মানে কোন প্যারাডাইমে জরিপটা করা হচ্ছে এটা একটা বিষয়। তারপরে এই যে মাঝে শুনলাম যে 73% লোক আপনার এইটার পিআরের পক্ষে, 73% লোক। তা আমি তখন সেটা একটা রাজনৈতিক বক্তব্য ছিল না, একটা জরিপের সুজনের একটা জরিপ, সুজনের জরিপ 70%, হ্যাঁ 70% এরকম। তা আমি বললাম এটা তো একটা স্যাম্পল টেস্ট করছে, কোথাও 5000 লোকের একটা স্যাম্পল নিয়ে উনি টেস্ট করে দেখালেন যে 73% লোক। এখন এই 5% লোক, মানে 5000 লোক দিয়ে তো বাংলাদেশের 11 কোটি না 12 কোটি ভোটারের মত প্রতিফলিত হয় কিনা, স্ট্যাটিস্টিক্সে যারা পড়েন বা এই সময় তারা জানেন, তারা ভালো জানেন। তারা বেশ কয়েকটা স্যাম্পল নিলে কিছুটা কাছাকাছি যাওয়া যায়। তবে আমাদের দেশে এই পর্যন্ত যত জরিপ হয়েছে, এই সমস্ত জরিপের ফলাফল আমি বললাম যে ওই কোন চশমা দিয়ে তারা দেখে,
কিভাবে জিনিসটা সে জনগণকে ফুটায় তুলবে, এটা একটা হয়। বিএনপির পক্ষে আসছে না কার পক্ষে আসছে এইটা বিষয় না, বক্তব্যটা যে পিয়ারটা আপনার এখন যে তুললেন নতুন করে, এতে বাংলাদেশের ডেমোক্রেসি কি স্ট্যাবিলিটি হচ্ছে, নাকি আমাদের 24-এর গণ অভ্যুত্থানের ফলে যে রাইট টু ভোট আর রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং সেইটা প্রতিষ্ঠিত হচ্ছে? আমি এই পিয়ারের একটা বিরাট মানে কেন জামাত ইসলাম পিয়ারের ব্যাপারে অনড়, এইটা আমি অনেক লোক পয়েন্ট অনেক টেলিভিশনে বলেছি। আজকে একটা কথা বলতে চাই যে দেখেন, জামাতের যারা শীর্ষস্থানীয় নেতা তারা কিন্তু এলাকায় খুব অজনপ্রিয়। দেখবেন আপনি জামাতের আমির শফিকুর রহমান এলাকায় জিততে পারবেন না। তারপরে জামাতের সেকেন্ড তাহের ভাই আপনার ওই যে 14 গ্রামের, তিনারও একই অবস্থা। মজলিসের শুরা বা মজলিসের সদস্য, ওই যে কর্ম পরিষদে যারা বিগ লিডার, দোজ আর লিডিং বা জামাত বা টেলিভিশন পত্রপত্রিকার ছবি দেখেন, এরা কিন্তু এলাকায় জিততে পারবে না। এইটা কোন তথ্যের ভিত্তিতে বলছেন? আমরা ইতিহাস থেকে বলছি, এবং কিন্তু দেখবেন আমি বলি, আমার কথাটা শেষ করলে আপনি ইন্টারফেয়ার করলে, মানে আপনি ইন্টারভেনশন করলে ভালো হবে। কিন্তু দেখবেন জামাতের প্রান্তিক অঞ্চলের অনেক নেতা ওরা কিন্তু স্থানীয়ভাবে জিতে আসে। দেখবেন আপনি জামাত যে এ পর্যন্ত 18 না 20টা সিট হাইয়েস্ট পেয়েছে তার মধ্যে দেখেন, এবং এই প্রান্তিক অঞ্চলের নেতাগুলো ভোটে জিতে আসে। এখন এই জাতীয় নেতারা চিন্তা করছে যে আমরা তো সংসদে যেতে পারবো না, আমরা তো এমপি হতে পারবো না, আমাদের কর্মী ও হয়ে যাবে এমপি। সুতরাং পিআর পদ্ধতি যদি দিই তাহলে ওর ভোট হাইজ্যাক করে ওই আপনার প্রান্তিক অঞ্চলের মানুষটার ভোট হাইজ্যাক করে, যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে সেখানে জামাত, বিশেষ করে আপনার এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমি দেখলাম আমার নিজের জরিপে জামাতের অবস্থা কিছুটা ভালো, সেখান থেকে তারা যেতে দেখবেন। এইসব অঞ্চলে কিন্তু জামাতের ওই যে বিগ কোনো নেতা নেই। ওনারা যদি তাদের এলাকা থেকে আপনার নির্বাচনে জেতার একটা নিশ্চয়তা পেতেন তাহলে কিন্তু তারা এই পিআর নিয়ে এত ঝামেলা করতো না। এরা জানেন যে একটা নতুন একটা ইস্যু আমরা নিয়ে আসছি পিআর। সুতরাং আমার এটাই বক্তব্য। আরেকটা দেখেন, পিআরের আরেকটা কুফল আমি দেখলাম, অনেক কুফল মানুষ আলোচনা করেছে, যে পিআর পদ্ধতিতে দেখবেন যে স্থানীয় যে রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং টোটাল রাজনীতিটা কেন্দ্রীভূত হবে, মানে কেন্দ্রের ক্ষমতায় কিন্তু এমপি নির্ধারিত হচ্ছে। আর আমাদের আগের পদ্ধতিতে স্থানীয় জনপ্রিয়তার একটা বিষয়, স্থানীয় রাজনীতিকে প্রাধান্য দিয়ে আপনাকে মনোনয়নটা বা নমিনেশনটা দিতে হয়। মনোনয়ন নমিনেশন নিয়ে আপনারা অনেক কুতর্ক করেন, কিন্তু দেখবেন পিআর পদ্ধতিতে ওই স্থানীয় রাজনীতি একদম ফ্রাজাইল হয়ে যাবে। একদম ফ্রাজাইল বললে তো ভুল হবে, ডিস্ট্রয় হয়ে যাবে ওটা, এবং টোটাল কেন্দ্রীভূত হবে ক্ষমতাটা। অথচ আমরা ঐক্যমত্য কমিশনে বসে ক্ষমতা কেন্দ্রীভবনেরকে বাদ দিয়ে বিকেন্দ্রীকরণের জন্য কত কথা বলে যাচ্ছি, কিন্তু পিআরের ফলে যে ক্ষমতার কেন্দ্রীভবন হবে এক ব্যক্তি, তিনি 300 আসনে, দ্যাট মিনস যে কয়টা আসন পাবে সেই কয়টা আসনে তিনি মনোনয়ন দেবে, এ ব্যাপারে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সুতরাং এই যে ডিমেরিটসটা বললাম, আর আগেরটা হলো যে যারা পিআর চাচ্ছে তারা তাদের সাধারণ নেতাকর্মীর ভোটটাকে হাইজ্যাক করে নিজে এমপি হওয়ার জন্য এই কাজটা কিন্তু করছে। এখন 40% ভোট পেয়ে আপনি 70-80% মানুষের প্রতিনিধিত্ব করবেন, সেটাও যৌক্তিক? এটাও তো পিআর এর পক্ষে একটা যুক্তি রয়েছে। না, ডেমোক্রেসি থেকে ভালো কোনো পদ্ধতি যদি পৃথিবীতে আসতো, আব্রাহাম লিঙ্কন সে কত বছর আগে বলে গেছে, 1761 সালে মনে হয় গেটিসবার্গ গেটিসবার্গে যে বক্তব্য দিল সেখান থেকে, এরপরে মানুষ আর কোনো ভালো পদ্ধতি পায়নি। আনিস ভাই, এই আমি বিরতির আগে আলোচনা করছিলাম যে ইনোভেশনের জরিপ নিয়ে, এই জরিপে একটা তথ্য উঠে এসেছে যে গত 14 মাসে 80% মানুষের সমর্থন রয়েছে এই সরকারের পক্ষে, এবং তার মধ্যে 39.5% মানুষ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন, এবং মোটামুটি ভালো বলেছেন 39.2%। 80% মানুষ যদি এই সরকারকে সাপোর্ট করে, তারপরও এত সমালোচনা আসলে কেন হচ্ছে? কারণ মানুষ বিশ্বাস করে না বাস্তবতা। আর জরিপের যখন ফলাফল যখন দুই রকম হয়, তো মানুষ তো এটা নেবে না। এটা 10,500 লোকের মধ্যে তারা এই জরিপটা করেছে, 66টি জেলার মধ্যে করেছে। তারপরও এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে, জরিপ পদ্ধতি কীভাবে করেছে সেটার প্রশ্ন আসবে। সবচেয়ে বড় যে অবিশ্বাস করার মতো যে জিনিসটা, তারা যে জরিপের ফলাফল প্রকাশ করেছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে পাশে রেখে। তো এটা, এবং
প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে পাশে রেখে বলতেছে যে 78% মানুষ যে এই সরকারকে চাচ্ছে। এটা যে এই মাসের মধ্যে এর থেকে বড় যোগ মানে আবার আর হয় না, এর থেকে বড় কৌতুক আর কিছু না। যারা এটা করেছে তারা রাস্তায় গিয়েছে কিনা আমার সন্দেহ হয় না, কি ঢাকায় বসে বসে এটা বানিয়েছে, সরকারের একটা প্রেসক্রিপশন অনুযায়ী করেছে। আমি জানি না, ডক্টর ইউনূস তো এমন রাজনৈতিক সরকার নয়, তার এত এগুলো দেখানোর কি প্রয়োজন হয়ে গেছে। আমি কত জনপ্রিয়, উনি কত জনপ্রিয়, উনি নিজে সিকিউরিটি ছাড়া 1 ঘন্টার জন্য বের হলে বুঝে যাবেন। এটার জন্য তো এত এই ভুয়া ইনোভেশন কনসালটিং আমি জিন্দিগিতে নামও শুনি নাই। এগুলা ইলেকশনের আগে বা এই ধরনের সরকার যখন থাকে 1/11-এর সময় এগুলো আমরা দেখেছি। এই সমস্ত ভুয়া কনসালটেন্সি, ভুয়া উপদেষ্টা কতগুলো বের হয়, এগুলা সরকারকে খুশি রাখার জন্য, ওদের টাকা পয়সা কিছু দিয়ে এগুলাকে করার জন্য বিভিন্ন এজেন্সি এদেরকে ইউজ করে। এরাও তাই সেরকম একটা করেছে। এবং মানে এটা যদি ধারে কাছে থাকতো একটু, আমার তো মনে হয় 20% লোকও এখন এই সরকারকে পছন্দ করছে না। 20% পাইতো কঠিন হয়ে যাবে। এতে তো 39% বলছে যে মোটামুটি আর খুব ভালো, 20% হয়তো কঠিন হয়ে যাবে পুরোটা মিলায়া। কারণ কৃষকের হাহাকার রয়ে গেছে, তার সে ন্যায্য পায় না, তার যে জিনিস বিক্রি করে সেটা সেখানে চাঁদাবাজি হয়, তারপরে তার জিনিসপত্র আসতে যে চাঁদাবাজি আগে ছিল সেটা হয়, বাজারে যান আপনি কিনতে পারেন না, মানুষের হাতে টাকা নাই, মানুষ নিজের ব্যাংক ব্যালেন্স ভাঙিয়ে খাচ্ছে, সোসাইটিটা টুকরা টুকরা হয়ে গেছে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিয়ে বাড়িতে কে কার সাথে ছবি তুলতেছে সেটাও আলোচনা, এমবেসিতে গিয়ে রুমিনের সাথে শাওনের ছবি তুলেছে, ওরা ক্লাসমেট, এটাও আলোচনা, যে সৈরা কি জানি এগুলো বলে, দোসরের সাথে আরেক তুলেছে কেন। সোসাইটিতে আমাদের এত নোংরা চলে এসেছে, নোংরামি চলে এসেছে। আমি আমার ভিন্ন মতের আরেকজন লোকের সাথে বসতে পারছি না, উঠতে পারছি না। ডক্টর ইউনূস, যেটা বারবার আমি বলি, 5 আগস্টের পর থেকে এই সমাজটাকে একটা টুকরা টুকরা করে দিয়েছে। মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষ এখন আশা করছে কত তাড়াতাড়ি এই লোক বিদায় নিয়ে একটা সরকারের হাতে ক্ষমতা দেবে। কারণ হচ্ছে যে গ্রাম অঞ্চলের প্রশাসনটা কমপ্লিটলি কলাপস করেছে। এই কমপ্লিট কলাপস করার পেছনে বিএনপির একটা বিরাট ভূমিকা আছে। বিএনপির যেভাবে পারছে ওরা সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি যা কিছু আছে এগুলো ডট 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 আমি এতগুলো মনেও রাখতে পারবো না, সবগুলোই ওরা করছে, ওরা করে। এবং আওয়ামী লীগ যেগুলো করতো এগুলোর ওদের ওই জুতাতে ওরা পা রেখে রেখে এগুলো সব করছে। এবং এই যে পুলিশ প্রশাসন যেগুলো শেখ হাসিনার তাবেদার ছিল 5 আগস্টের আগে, শেখ হাসিনার নির্দেশে মানুষ মেরেছে, এগুলো এখন আবার স্বপ্ন দেখছে যে বিএনপি তো ক্ষমতায় চলে আসবে, সো আমার পোস্টিং, আমার অমুক, আমার তমুক, এগুলো নিয়ে এখন ব্যস্ত হয়ে বিএনপিকে তোষণ শুরু করে দিয়েছে। এরা কমপ্লিট এরা থানা থেকে বের হয় না আসামি ধরতে, ওরা বলে আমার কি দরকার, আমি যদি এখন এটা যদি কিছু করতে যাই তাহলে এই সরকার তো আমাকে সেভ করবে না। আপনারা পটিয়াতে দেখেন নাই পটিয়া উপজেলায় একটা বিচ্ছিন্ন ঘটনা তো হতে পারে, বিচ্ছিন্ন নয়, আপনি আপনার প্রতিনিধিকে জিজ্ঞেস করেন তার এলাকায় কি অবস্থা, প্রত্যেকটা এলাকার একই অবস্থা। ইভেন যে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো রেখেছে সেটাও শোপিস, সেটাও উপজেলাতে বসে আছে শোপিস, ওরা কোথাও যায় না, ওরা কি দরকার আবার যাওয়ার। সো এরকম যদি সমাজ যদি এভাবে চলতে থাকে, মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে। আপনি মনে করেন 2 টাকা ইনকাম করছেন, ওই 2 টাকা ইনকাম করলে তো হবে না, ওটা তো বাসায় নিয়ে যেতে হবে। আপনি বললেন সবজির দাম কমে গেছে, ওকে সবজির দাম কমে গেছে, তো সবজি কম সব দামে যে আমি কিনছি সেটা তো আমি বাসায় নিতে পারছি না, পথের মধ্যে আমার হাইজ্যাক হয়ে যাচ্ছে। পরিস্থিতি কি এতটাই খারাপ? আমি যদি হেলাল ভাই আপনার কাছে জিজ্ঞেস, পরিস্থিতি কি এতটাই খারাপ? এবং আপনাদের ব্যাপারে কিন্তু যথেষ্ট অভিযোগ রয়েছে। উনি বলবেন যে জামাত কি চাঁদাবাজি করে না? হ্যাঁ, জামাত করছে, ওরা ছোট ভাই হিসেবে করছে, ওনারা এত বড় ভাই, কার ছোট ভাই? এটা বিএনপির ছোট ভাই হিসেবে করছে এইখানে। শোনেন আলমগীর আগে শুনেন, আর এনসিপির কথা বলবেন। এনসিপি শহর পর্যায়ে ও এনসিপি উচ্চ পর্যায়ের যে কোন সচিব বদল করবে, কারে কি দেবে, পোস্টিং করবে, সচিব কারা হবে, তারপরে ডিসি কারা হবে, এখানে কামানো। আলমগীর ভাই একটু শোনেন, আপনি যে আমাদেরকে এবং এনসিপিকে মোটামুটি ভালো একটা অভিযোগ দিলেন, এই যে মানুষ যে বলা করে যে হাসিনার সাথে আওয়ামী লীগের একটা
ওই যে উবায়দুল কাদের বলতো না, তলে তলে সম্পর্ক, আমরা তো একটা অশ্লীল শব্দ বলি, গোপনে গোপনে সম্পর্ক। এই ন্যারেটিভটাকে টেলিভিশনে দাঁড় করাতে চাচ্ছেন যে বিএনপি চাঁদাবাজি করছে, এনসিপি চাঁদাবাজি করছে, জামাত দুধে দেওয়া তুলসী পাতা। কারণ আমি এই কথা বলছি কেন, আমরা দেখছি যে প্রান্তিক অঞ্চলে, আনিস ভাই কিন্তু প্রান্তিক অঞ্চলে সাংবাদিকতা করে না, উনি শহরে সাংবাদিকতা করে। আমি ইন্টারন্যাশনাল রিলেশন লিখি, তার মানে এই নয় যে আমি দেশে যাই না, আমি গ্রাম থেকে না, আনিস ভাই আমি বলছি যে আপনার আরো উপরে, আপনি প্রান্তিক থেকে আরো উপরে। আমি প্রান্তিক অঞ্চলে দেখেছি যে জামাতে ইসলামী বাংলাদেশ এমন একটা থিওরি দিছে গ্রামে, যে সমস্ত মামলা মকদ্দমা যে আওয়ামী লীগের বিরুদ্ধে, দোসরদের বিরুদ্ধে, এই যে হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলাগুলোর আপনার বাদী হচ্ছে বিএনপি বা এনসিপি। আর জামাত তখন আওয়ামী লীগকে যায় বলছে, দেখছো তোমাদের নামে মামলা দেইকে, আমরাই তোমাদের একমাত্র মানে লাস্ট রিসোর্ট, আমি তোমাদের একমাত্র আশ্রয়স্থল। এই যে কলুশন, এই যে গোপনে গোপনে সংযোগ জামাত এবং আওয়ামী লীগের, এটা কিন্তু আজকে আনিস আলমগীর ভাইয়ের কথায় প্রমাণ হয়ে গেছে। উনি যেমন বললেন, আমি বলছি জামাতও করে, কিন্তু আপনি যে বলছেন যে আপনি যে সুরে বললেন, আমাকে একটা সেকেন্ড দেন, আমি ওটা আমার সবাই যাচ্ছি না, যে শেখ হাসিনা যেটা বলতে, আমরা একটু বলতে, এরপরে আমি আপনাকে এখানে একটা সংশোধনী দিচ্ছি, ভুলে যাবো তো ভাই, আমার ব্রেন এত ভালো না। আপনারা যে মামলার কথা বললেন, জামাত এগুলো মামলাতে ইয়ে করে, আপনারা ভুয়া মামলাগুলো দেন কেন আগে সেটা বলেন। আমি বলছি মামলাটা বাদী হবে কে? পুলিশ না? পুলিশ না? পাবলিকও বাদী হতে পারে। কেন? কেন? সরকারের যে মামলা হচ্ছে, সরকার এখানে বাদী হবে, সেখানে পুলিশ বাদী হবে? পুলিশ বাদী হবে। পুলিশ করছে কি এখানে? আপনি আমার প্রসঙ্গ ঘুরায় দিলেন। পুলিশ বাদী না হয়ে জামাত, পুলিশের প্রশাসনে যে জামাত স্যাচুরেটেড হয়ে গেছে, জামাত একদম ওইখানে আপনার দখল করে নিচ্ছে পুলিশ এবং ব্যুরোক্রেসিতে, এইটাই আরেকটা লাভ। ওইখান থেকে এই সূত্রটা এসছে যে এনসিপিকে আর বিএনপিকে অন্যকে দিয়ে, জনগণকে দিয়ে মামলা করে তলে তলে টেম্পু চালাবে হলো জামাত। আর একটা কথা দেখেন, শুধু যে শেখ হাসিনা বলছে না যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনতে দেওয়া যাবে না, এখন আনিস ভাই বলছেন যে দেশের ইউনূস কি একা বেরোতে পারবে? তা আনিস ভাই তার সারা রাজনৈতিক জীবনে বলুকতে কোন দেশের কোন প্রেসিডেন্ট একা বেরোতে পারে? হাসিনা কি পারতো? হাসিনা কি পারতো? সে তো সেই ভারতের কি ব্ল্যাক ক্যাট কি সব নিয়ে চলে আসছিল। তিনি কি কোন দেশের প্রেসিডেন্টের কি পারা উচিত, একা ঘোরা উচিত? অতএব এই যে ওনার লোকদের ঘুরতে বলেন, দেখেন হাসিনার লোকরা তো ঘুরতো, বিএনপি নাকি ক্ষমতায় চলে গেছে। এই যে গতকালকে জামাতের শাহজাহান ভাই চিটাগাঙে যারা ডাইরেক্ট বললো যে আমরা ক্ষমতায় চলে গেছি, বিএনপি তুমি বিরোধী দল, বললো না? এটা কিন্তু আনিস ভাই ভুলে গেছে। ওই যে তলে তলে সম্পর্ক। এখানে একটা ফিলার দেই, একটা খবর কয়দিন আগে কালবেলার, চাঁদাবাজি মাদকের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতার জামায়াতে যোগদান। এরকমের অনেক খবরই আসলে আমরা পাই। এগুলো পলিটিক্যাল বিষয়, এটা পলিটিক্যাল বিষয়। আমি একটু জাকারি আপনার কাছে একটু জানতে চাই, চাঁদাবাজির প্রসঙ্গটা যখন আসলো, এনসিপি বিপ্লব করে আসলে একটা নতুন স্বপ্ন দেখালো, সেই দলটাও চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারলো না। আপনাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, আপনারাও কিছু কিছু ব্যবস্থা নিয়েছেন, তারপর আপনার মনে হয় না যে এক বছরের মাথায় এসে এনসিপিও চাঁদাবাজি ইস্যুতে অনেক বিতর্কিত হয়ে গেল? ধন্যবাদ। আপনি যে বললেন আমাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, সেটা হয়তো সত্য না। আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমি বলবো যে 200 প্রায় 16-17 জন ছিল শুরুতে। আমার মনে হয় না যে আপনি 2 জন 4 জনের 5-4 জনের বা বাইরে আপনি নাম বলতে পারবেন যে ওর বিরুদ্ধে অভিযোগ আছে। হ্যাঁ, বৈষম্য বিরোধী যে ইয়েগুলো হয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে কমিটি হয়েছে, সমন্বয়ক যারা ছিল, ওইখানে বেসিক্যালি সব দলেরই রিপ্রেজেন্টেশন ছিল। ছাত্র দলের ছিল, ছাত্র শিবিরের ছিল, মানে যে একদমই রাজনীতি করে না ও ছিল। ওদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ এসছে। সো ওইটা এনসিপির ঘাড়ে আনার কোনো সুযোগ নেই, কারণ এনসিপি তো তখনও এবং এখনও ওই সব জায়গায় দেয় না, এখনো কোনো কমিটি দেয় না। সো আমি মনে করি বিষয়টা ব্যাপক অভিযোগের না, বাট সচিব নিয়োগ, ডিসি নিয়োগ, এই ব্যাপারে ফজলুর রহমান সাহেব এই যে বিএনপির,
ওনার ব্যাপারে যেই মেয়েটা এবং যারা ওখানে অশ্লীল ভাষায় চিল্লাচ্ছিল তারা যে উত্তরা থেকে চাঁদাবাজির জন্য ধরা পড়েছে একদম প্রকাশ্যে, সেটার উত্তর কি? আমি তো বলেছি এবং আই অ্যাকসেপ্ট। ওদেরকে বহিষ্কার করছেন আপনারা? কাকে? ওই যে মেয়েটা ধরা পড়লো যে বাক্সা উত্তরায়। আমরা সবাই জামাতকে রিডেমশন দিচ্ছি কেন? না, ভোলাগঞ্জের পাথর যে নিয়ে গেল জামাত, এটা তো আমরা বলছি না, সেটা আসলে সব দল মিলেই নিয়েছে। সেখানে বিএনপির নাম এসেছে, জামাতের নাম এসেছে, বিএনপির নাম এসেছে। আমি সেটা বলছি, বিএনপির নাম এসেছে। আপনি যে সমস্ত গদির থেকে এই সাদা পাথরটা উদ্ধার করেছে সব জামাতের, এবং জামাতের একজন নেতা স্বীকার করেছে যে আমাদের এই অঞ্চলে এই ভোলাগঞ্জ আমাদের পাথর কিভাবে বিক্রি হবে আমরাই জানি। এইটা জামাতকে রিডেমশন দিচ্ছেন কেন? না, রিডেমশন দেওয়া হচ্ছে তার কারণ জামাত স্মার্ট। জামাত আপনি যেটা বলছেন যে বিভিন্ন প্রশাসনের সব জায়গায় তারা কিভাবে লোক বসাতে পারে সেটা তারা ভালোভাবে জানে। আচ্ছা ভাই, একটু আপনারা জানেন না। একটু জাকারিয়া ভাইটা শুনে আসি। আমরা বলি যে রাজনৈতিক দল হচ্ছে সোসাইটির একটা আয়না, সমাজের দর্পণ। এখন আপনার অ্যাসাম্পশন কি? আমরা বলি যে আপনি কি এটা অ্যাসিউম করছেন যে একটা রাজনৈতিক দল বাংলাদেশে আসবে একদম নিউ অর ওল্ড, যে এটা 100% ক্লিন হবে, ওই দুইটাকে আপনি ভাবছেন? সেটা তো না, রাইট? সেরকম স্বপ্ন কিন্তু আপনারা দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে। এটা কেউ বলে নাই যে আমি একটা রাজনৈতিক দল করব 100 জন একদম ক্লিন। আপনারা নতুন বাংলাদেশের কথা বলেছেন। হ্যাঁ, নতুন বাংলাদেশে আপনি দুইভাবে অর্জন করতে হয়। একটা তো হচ্ছে গ্রাজুয়াল কোয়ালিটেটিভ চেঞ্জ। আপনি যদি এখন 100-তে আপনি 10-এ থাকেন, আপনি 12, 14, 15-তে যাবেন, অর্থাৎ ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা, এটাই তো নতুন বাংলাদেশ। আপনি রিগ্রেস করলেন না। শেখ হাসিনার 15 ইয়ার্সে যেটা হয়েছে যে আমরা দুর্নীতি, গুম, খুন এগুলোতে আমরা অনেক রিগ্রেস করেছি, মানে যে ছিল ওখান থেকে অনেক নিচে নেমে গেছি। কিন্তু আমি যে পয়েন্টটাতে আসতে চাই, আমরা সবার জন্য এক্ষেত্রে প্রত্যেকটা দেশে খারাপ লোক থাকে, ভালো লোক থাকে, এবং আপনি ওই দেশটাকে ফিক্স করতে হলে সেটা আমি আমার দলের লোকজনকেও বলি, আপনি যদি আপনার ডিস্ট্রিক্টে উপজেলায় দিতে যান, একটা কমিটি দিয়ে যান, ওখানে যদি 100 জনের কমিটি হয়, 2-4-10 জন থাকবে চোর, 2-10 জন থাকবে বাটপার, বিকজ দ্যাটস হোয়াট ইউর সোসাইটি ইজ। আপনি তো আপনার সোসাইটিতে যেখানে এই অবস্থান, সেখানে আপনি যদি মনে করেন যে না, আমি প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ওয়ার্ডে, ইউনিয়নে আমি এমন সব লোক দিয়ে রাজনীতি করব যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ওইটা তো আপনি তাইলে একটা ইলিউশনে বাস করছেন। আপনি কোয়েশ্চেন করতে পারেন যে মাত্রাটা কোথায়, কতটুকু। আওয়ামী লীগ যেভাবে একটা সর্বব্যাপী একটা নৈরাজ্য তৈরি করেছিল, ফ্রম টপ টু বটম, সর্বব্যাপী যে লুটপাটের সংস্কৃতি তৈরি করেছে, সেখান থেকে আমরা একটু কোয়ালিটিভ চেঞ্জ আনতে পারছি কিনা, দ্যাট শুড বি এ কোয়েশ্চেন। এবং ওই প্রশ্নে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দল আছে, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, কেউই আওয়ামী লীগকে আগামী 20-50 বছরে বিট করতে পারবে না, রাইট? সো সেইটা আমাদের একটা কোয়ালিটেটিভ প্রোগ্রেস, অল্প। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে বিএনপিতে চাঁদাবাজ বেশি, এবং ওরা একটা ডিফারেন্স দেয় যে বিকজ আমাদের লোক বেশি। এখন এটাও আপনি ধরেন যদি খুব ম্যাথডিক্যালি দেখেন আর আর্গুই করেন, ওরা রাইট, কারণ ওদের হয়তো 1 কোটি লোক আছে, কর্মী আছে, ওর মধ্যে যদি 10% লোক যদি এসব কাজে জড়ায়, 10 লক্ষ লোক, তো এই 10 লক্ষ লোক প্রত্যেক দিন যেসব ঘটনা ঘটাবে ওগুলো মিডিয়াতে আসবে। বাট আমার কথা হচ্ছে এইটা হবে, এটা আপনি যদি এক্সপেক্ট করেন যে না আমার সোসাইটিতে এগুলো হবে না, মানে এটা হবে আপনার খুব, মানে কি বলে, একটা ইলিউশন হবে। আমাদের যেটা করতে হবে, আমরা যারা বসছি, কন্টিনিউ এই কোয়েশ্চেনগুলো রেজ করতে হবে, দলগুলোকে চাপে রাখতে হবে যে আপনি কী ব্যবস্থা নিয়েছেন, সরকারকে চাপে রাখতে হবে যে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু আমি যদি এইটা বলি যে এটা হবে না, হ্যাঁ, আমি মনে করি আমরা ভুল জায়গা থেকে আর্গুই করবো, ভুল জায়গা থেকে করবো। আমি একটু রুশ ভাই আপনার কাছে চাঁদাবাজি ইস্যুটা নিয়েও একটু জানতে চাই, আর ইনোভেশনের এই জরিপটা নিয়েও একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, যে সেটা হলো যে 70% মানুষ মনে করে যে এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। আপনার কি মনে হয় যে এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম? শুধুমাত্র সরকার, এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাটা কি রয়েছে? এখানে আগে একটা মানে একটু হালকাভাবে একটা বলি, ধরেন এখন যদি বাংলাদেশে একটা জরিপ চালানো যায়, সেটা যে কোনো মাধ্যমেই হোক, যে বাংলাদেশের পুরুষরা কি একটার বেশি বিয়ে করতে পারবে কিনা, 3টা বা 4টা। আজকে আমার বিবাহবার্ষিকী 31তম, তো
তা আমি আমার স্ত্রীর ভয়ে আছি ভাবি এটা মার। বলার জন্য, তারপর অভিনন্দন, তাহলে কিন্তু অভিনন্দন। আপনি দেখবেন রুশ যে ভাইকে আমরা একটা হ্যাপি ম্যারেজ দিই সবাই। না সেটা পরের ব্যাপার। তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ পুরুষ এই যতই মর্দে মুমিন হোক সবগুলা কিন্তু বলবে যে আমরা 2টা কেন 3টা মনে মনে। আমার আইন পাস করে দাও। ওই জরিপ যদি গোপন হয় জরিপে দিয়ে দিবে যে বাংলাদেশের 100% পুরুষ 4টা বিয়ে করতে চায়। তা আপনি কি এটাকে বলবেন যে এটা বাস্তবসম্মত, বলবেন যে এটা ফিজিবল? তো এরকম এই সমস্ত জিনিস এগুলো বেরোতে থাকে, এগুলো এরকম করে বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। 70% কেন? আপনি বাংলাদেশের লোক, আপনি এখন বলেন যে আপনার কোন লোকটা আপনি প্রান্তিক পর্যায়ে বলেন বা শহরের বলেন, আমরাও তো এই সমাজের মধ্যে যারা থাকেন যে নির্বাচন ছাড়া এটা সমস্যার সমাধানটা কোথায়? আমি বিএনপিকে ক্রেডিট দেই এই কারণে যে বিএনপি তারা এত বছর নির্যাতিত হওয়ার পরও তাদের কিন্তু সেকেন্ড টায়ারের নেতৃত্ব, যেমন হেলাল ভাইদেরকে বলবো যে তাদের যারা সিনিয়র আছেন এনারা কিন্তু নিজেদেরকে তৈরি করার সেই সময়টা ঠিকমতো পাননি। সুতরাং বিএনপি এই সমস্ত দুর্বলতার পরেও 5ই আগস্টের পরে কিন্তু সবসময় বলেছে তাড়াতাড়ি নির্বাচনটা দাও, কেননা রাজনৈতিক যে কন্টিনিউশনটা থাকা দরকার। এই প্রবলেমটা যেটা ক্রিয়েট হয়েছিল, এই প্রবলেমটাকে সলভ করার জন্য রাজনীতিকে চলার দেওয়ার মানে সুযোগ দেওয়া দরকার ছিল। আজকে যে আপনি চাঁদাবাজির কথা বলছেন, আজকে ওনাদের নাম আসছে, এনাদের নাম আসছে, জামাত ইসলামের বিভিন্ন ক্ষেত্রে নাম আসছে, যে অস্থিরতা আসছে, যে জামাতের লোকজন এই যে বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন সামাজিক, যে আরও ধর্মীয় যে দলগুলা মাজার ভাঙছে, এটা করছে সেটা করছে, এগুলো কিন্তু তখন হতো না। আপনি পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবাই কিন্তু একটা নিষ্ক্রিয় একটা ভাব আছে, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। এখন 70% লোকের কথা কেন আসবে, এগুলো বলা হচ্ছে কেন? আপনি সামনে নির্বাচন, এই সমস্ত জিনিস না, আপনি নির্বাচন করতে হবে এদিকে যান। আপনি বাংলাদেশের লোককে আর এগুলো নিয়ে এই সংস্কার, আমি এটা করব সেটা করব, ঢাকা শহরের দিকে তাকান, ব্যাটারি চালিত রিক্সার জন্য আপনি এইখানে জাস্ট কারণ বাজার, যেখানে একটা 5 স্টার হোটেল আছে সোনারগাঁ, যেখানে বসুন্ধরা সিটি আছে, এখানে আপনি দেখেন কি নৈরাজ্য। এরকম নৈরাজ্য পৃথিবীর কোন দেশে আছে? আমি ঢাকা শহরে বড় হয়েছি, গত 1 বছরে যে পরিমাণ আপনার ট্রাফিক সিস্টেমের আপনার নিম্নমুখী হয়েছে সেটা ধারণাতীত, এভাবে বলা যায় না। কোনো জায়গায় কোনো শৃঙ্খলা নেই। আপনি সুতরাং এ সমস্ত গাল গল্প বলে, সমস্ত সুশীলতা দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে নির্বাচন করতে হবে, নির্বাচন সুষ্ঠু করতে হবে, এবং এখানে ওই যে আবারও বললাম, এখানে যে বিড়াল ক্ষমতা আসে, বিড়ালকে ক্ষমতা দিতে হবে। এত কথা বলার কোনো প্রয়োজন নাই। চুরি, দুর্নীতি, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে হয়, কম বেশি হয়। হি ইজ রাইট, ইন ওয়ান সেন্স হি ইজ রাইট, যে এটা করতে সময় লাগবে, হ্যাঁ, ইন্টেন্সিটি কমবে, এটা কমানোর চেষ্টা করতে হবে। কিন্তু আপনারা কথায় কথায় একটা হাইপ সৃষ্টি করবেন, বিএনপি এটা করছে, বিএনপি এটা করছে। আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটি জাকসুতে এই যে জাহাঙ্গীরনগরে জিতেছে, আচ্ছা আমি যদি বলি যে এই যে গত 2-3 দিন আগে কুড়িগ্রাম যে বার যে নির্বাচন হলো, 19টা পদের মধ্যে 18টা পেয়েছে বিএনপি, একটা পেয়েছে জামাত। বাংলাদেশে যতগুলো বার কাউন্সিলের নির্বাচন হয়েছে তার 95 বিএনপি জয়লাভ করেছে। তো এখন এগুলো তো বিএনপি নিজের ঢাক নিজেও পিটাতে পারে না, বিকজ দে আর ইনকম্পিটেন্ট। বিএনপি হচ্ছে একটা ইনকম্পিটেন্ট একটা লোক, মানে দল। এটার কোনো মিডিয়ার ঠিক নাই, এটা নিজেদের কথা নিজেও বলতে পারে না। যেমন ধরেন এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা মারপিট করেছে, যে শিক্ষকদেরকে অপমান করেছে, এখানে বিএনপির ডাকসুতে একটা ছেলে কিছু করলো, সেটা নিয়ে সব গেল রব উঠলো, এনারা এটা বলতেও পারে না। দিস ইজ দেয়ার ড্রব্যাকস। এখন জামাত ইসলাম, ওই যে আবার বলি যে এরা স্মার্ট, এরা উনি যেটা বলছিলেন যে এখানে কেন ওদের প্রসঙ্গটা আসছি, এনারা সব কিছু ক্যালকুলেটিভ, মানে রেজিমেন্টেড একটা দল, ওনারা জানেন যে কোনখান দিয়ে কোথায় কি করতে হবে, ওনারা সেই সিস্টেমটা দাঁড় করিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে, আপনি বাংলাদেশে একটা সাইক্লোন গেছে 5 আগস্টের আগে, যে আন্দোলনটা, এটা একটা সাইক্লোন যখন যায়, এই যে আমাদের আনিস ভাই যে জায়গায় ছিলেন, চিটাগাঙে ওনার বাড়ি, 1991 সালের যে সাইক্লোন গিয়েছে, সাইক্লোনের ফলে কি আপনি বলবেন যে আমি 100 তলা বিল্ডিং তুলবো আগে আর্কিটেক্টের ডেকে? আপনি তো সেটা বলবেন না। আগে বলবেন যে এখানে ঘর বাড়ি ঠিক করো, খাবার দাও, ওর স্যালাইন দাও, পয় নিষ্কাশন ঠিক করো, এগুলো আপনি করবেন। আপনি এই যে জামাত ইসলামী 7টা দল এখন আরম্ভ করেছে পিআর হচ্ছে, আপনি পিআর ইস্যু আপনি আনবেন নাকি আগে দেশকে স্টেবল করবেন? আপনি রাজনীতিকে স্টেবল করবেন, রাজনীতিকে চলতে দিবেন। আপনি তো এই যে ওনাদের দলের কর্মীরা 1 কোটির উপর কর্মীর মামলা আছে, ঘর বাড়ি ছাড়া ছিল, 35 লাখের উপরে কত কি হয়েছে আপনার, এখনও তাদের মামলা ওঠে নাই। 3000-এর মতো গুম খুনের শিকার হয়েছেন। একটা রাজনৈতিক দল এতভাবে হেনস্থা হওয়ার পরে আপনারা কিভাবে আশা করেন যে তারা ধৈর্য ধারণ করবে? আজকে 17 বছর বিএনপি ক্ষমতা নাই, আর কতদিন আপনারা বাংলাদেশে এই সমস্ত কথাবার্তা বলে বিএনপিকে হেনস্থা করা হবে? জামাত ইসলামেরও আপনার নির্যাতনের শিকার হয়েছে, স্বীকার করছি। এখন ওনারা আসছে নতুন, আপনি এনাদেরও একটা স্পৃহা আছে যে এনারা একটা আন্দোলন করেছে, এতগুলা বাচ্চা মারা গেছে, এতগুলা তরুণ যুবক মারা গেছে, রক্ত দিয়েছে তারা। আমি একজন সেনা অফিসার ছিলাম,
আপনি বুলেটের সামনে দাঁড়ানো কি পরিমাণ কঠিন জিনিস, যে না দাঁড়িয়েছে সে জানে না, এরা সেই জীবনটা দিয়েছে, এদেরকেও রাজনীতি করতে দিতে হবে। আপনি যত দেরি করবেন এদের মধ্যেও আপনার ওই যে ওরকম মেয়েদের মতো চাঁদাবাজ তৈরি হবে। আপনি বলবেন যে তাহলে কি নির্বাচনের পরে হবে না? হবে, কিন্তু সেগুলোকে তখন একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন। এখনকার মতো এরকম লাল্লু পাঞ্জু মার্কা জিনিস দিয়ে, আপনার নরম তুলতুল মার্কা জিনিস দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা কি রয়েছে? এই জিনিসটা মানে আপনার অবশ্যই কিছুটা আছে, কিছুটা যে নাই তা না। আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের সমাজে এই যে আনিস ভাই যেটা বলছিলেন যে একদম মানুষকে চতুর্দিকে অস্থির করে ফেলা হচ্ছে, মানুষের প্রত্যেকটা দিকে অস্থির করে ফেলা হচ্ছে। আমি তো ধরেন প্রায় 35 বছরের মতো সাংবাদিকতা করি, আমি এখন লিখি না, আমাকে দৈনিক পত্রিকায় কলাম লিখতে বলে আমি লিখি না। আমি যদি ফেসবুকের মধ্যেও একটা কিছু নিজের মতামত প্রকাশ করি, অসভ্য অশালীন ভাষায় এসে এক একজন গালাগালি শুরু করে দেয়, যেগুলো চিন্তা করা যায় না। আমার বয়স 60, 23 বছরের ছেলে পেলে এসে গালাগালি শুরু করে। এই সমস্ত যারা কোনো লেখাপড়া যারা না কিছু না, তারা গালাগালি শুরু করে। এটা কারা তৈরি করছে? বিদেশ থেকে কতগুলো ইনফ্লুয়েন্সার এখানে যা খুশি তা করছে, অশ্লীল ভাষা দিয়ে যাকে তাকে অপমান করছে। আপনার একে বলছে ভারতের এজেন্ট, ওকে বলছে ভারতের এজেন্ট, এ বলছে ওইটার এজেন্ট, আওয়ামী লীগ আমলে সবাইকে বলতো আইএসআর এজেন্ট। আরে ভাই এগুলো কি? আপনি কি তাহলে গুণগত পরিবর্তনটা আমি কি করলাম? আমি তো এই আন্দোলনটা করা হয়েছে যে বাংলাদেশের ডেমোক্রেসি ফিরিয়ে আনবো, আমাদের মধ্যে সহনশীলতা থাকবে। এমনকি আমি বলবো যে আওয়ামী লীগের যে লোকগুলো এখন বাইরে আছে, আপনি আওয়ামী লীগের তৎপরতা আপনি বন্ধ করেছেন, আচ্ছা ঠিক আছে, সেটা ইউনিশ সরকার করেছে, সেটা আমি সেটা আমার মাথা ব্যথা নেই। কথা হচ্ছে এই লোকগুলোও যাবে কোথায়? এই লোকগুলোকে তো বাংলাদেশে খেয়ে পড়ে বাঁচতে হবে, এই লোকগুলোকে ব্যবসা বাণিজ্য করতে হবে, তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে হবে। তাহলে এদের যে যাওয়ার আপনি রাস্তা রাখলেন না। এরা যে কেউ বিএনপিতে যোগ দিত, হইচই তোলা হলো, বিএনপি সব নিয়ে নিচ্ছে, কিছু জামাতে যাবে, হইচই তোলাবে, এরা জাতীয় পার্টি যাবে, সেটাও করতে দিবেন না। দেন ক্যান ইউ কিল দেম? মেরে ফেলবেন আপনি ওদেরকে? পারবেন? এটা জেনারেল জিয়াউর রহমানের প্রসঙ্গ আবার আনি, এটা মনে হয় এর আগের বার আমি বলেছিলাম যে যখন মুসলিম লীগ জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তখন অনেক মুক্তিযুদ্ধ অফিসার, আমাকে জেনারেল মির শওকত এটা নিজে বলেছিলেন, যে তখন জেনারেল জিয়াকে বলেছিলেন যে স্যার এইগুলোকে যে আনছেন এরা তো স্বাধীনতার যুদ্ধে আমাদের বিরোধিতা করেছে। জেনারেল জিয়া বলেছিলেন যে আমার পিঠের মধ্যে পিছনে থাকলে এরা সবসময় ছুরি মারবে দেশের, এদের যদি আমি স্বাভাবিক রাজনীতিতে না আনি তাহলে এরা চাকরি বাকরি করে খাবে কিভাবে, এরা ষড়যন্ত্র করবে, আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এখন আমরা কি করব আমরা নিজেরাও জানি না। আমরা চলছি আবেগ, হুজুগ, হাইপ, সমস্ত কিছু দিয়ে। একদিন বিএনপিকে ধরো, একদিন সেনাপ্রধানকে ধরো, একদিন অমুককে ধরো, একদিন মানে এরে রয় রেজেন্ট বানাও, একদিন তারেক রহমানকে ধরো, একদিন এনসিপিকে ধরো, আবার একদিন জামাতকে ধরো। আপনি কি ধরনের পাগলের রাজত্বে আমরা আছি যে আপনি ধরেন যারা ধর্মীয় রাজনীতি করেন তাদের কাছে আমরা কি চাই? যে তারা কোরআন হাদিস নিয়ে জানেন। কোরআন হাদিস কি আমাকে সহনশীলতা শিখায়, ভদ্র হতে শিখায়। আপনি যান সোশ্যাল মিডিয়াতে দেখেন কি কথা বলছে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েকে বলছে গণধর্ষণ করবে, আপনি সেই কথা তো বলছেন না। কোনটা বেশি বড় অপরাধ? চাঁদাবাজি করা বড় অপরাধ না? এই 21 শতক না, একটা সভ্য সমাজও না, একটা প্রিমিটিভ সোসাইটি তো একটা মেয়েকে আপনি প্রকাশ্যে রাজধানীতে বলবেন গণধর্ষণ করা, তাকে মাত্র 6 মাসের জন্য আপনি স্থগিত করবেন তার ছাত্রত্ব, এটা হতে পারে না। সেটার কি প্রতিবাদ করেছেন কেউ? আমি এই জায়গাটা আসবো। আনিস ভাই, আপনার কাছে জানতে চাই, আসলে আমরা যাচ্ছি কোন দিকে? জাহান্নাম থেকে জাহান্নামে। এটা কোনো আমরা তো ভালো কিছু দেখি না। শেখ হাসিনার আমল যদি খারাপ হয়ে থাকে তাহলে এখন তো আরো বড় ধরনের খারাপ হয়ে থাকে, মানে এটা নিয়ে কি কোনো বিতর্ক রয়েছে কিনা যে শেখ হাসিনা? না, কম্পারেটিভলি আপনি যদি মনে করেন যে খারাপ, তাহলে এটা তো আরো বড় জাহান্নাম। তো আমি তো ভালো কিছু পাই না। এখন আমি বলে যে না, আপনারা স্বৈরাচারকে স্বীকার করতে চান না যে স্বৈরাচারের আমলে। কেন স্বীকার করবো না ভাই? স্বৈরাচার চলে যাক। আমরা তো জুলাইতে চেয়েছিলাম, যেদিন ওই ছেলেটা মারা গেল আবু সাইদ, সেদিনই শেখ হাসিনাকে বলেছিলাম ওগুলো সমাধান করেন অথবা চলে যান। এইভাবে আমাদের ছেলেরা মারা যেতে পারে না। কিন্তু এখন তো দেখতেছি এগুলোর মধ্যে ভুল বলছি, কারণ এখন তো যেগুলো হইতেছে এগুলো তার থেকেও বেশি, তার থেকেও মানে অসহিষ্ণু একটা সমাজ আমরা তৈরি করেছি। এখানে পরস্পরকে সহ্য করতে পারছি না। তাহলে ওইটাকে আমি করছি কি? আমি ওইটার বদনাম কিভাবে করব? এখনো তো সেই একইভাবে চাঁদাবাজি, এখনো তো সেই একইভাবে যে হত্যা, এখনো তো মানুষ ঘুমাইতে পারে না বাসাতে। এখন আপনি বলবেন যে আগে একদল ঘুমাইতে পারতেন না, এখন আরেক দল ঘুমাইতে পারছেন না। ভাই যেভাবে বললেন, তো দেশের মানুষ এটা কোথায় যাবে? আপনি মানে পৃথিবীর ইতিহাসে এর থেকে ভুয়া মামলার কোনো দেশ আমি দেখি নাই। ভুয়া মামলা দিচ্ছেন, আর আওয়ামী লীগের রাজনীতি করেছে সেজন্য আপনি তাকে গ্রেপ্তার করতেছেন। ভাই রাজনৈতিক বিশ্বাস আমার থাকবে, আমি কি অপরাধ করছি সেটার বিচার করেন আপনি।
সেটা না। আপনি আওয়ামী লীগ করেছেন কেন, আপনার বাপ ইয়ে করেছে কেন, তারপর বাড়িতে ধরে আমি ভোলাতে একটা ছেলেকে দেখলাম ছাত্রলীগের সভাপতি নাকি জানি, বাবা অসুস্থ দেখতে এসেছে, ছেলেটাকে টুকরো টুকরো করে মেরে বলছে। এটা কোন ধরনের সমাজ? সংক্রামক ব্যাধি এরা ভাই, এটা কিভাবে সম্ভব? সংক্রামক ব্যাধি, কন্টাজিয়াস ডিজিজ। তাহলে আমরা ডক্টর ইউনূস আমাদের কি দিল? উনি শান্তিতে নোবেল বিজয়, বাংলাদেশকে তো অশান্তি করে দিতে চেয়েছেন উনি। আর যে আমাদের ইয়াং ভাইয়েরা যে বলতেছেন যে ওনারা যে এই সোসাইটিতে ওনাদের কাছ থেকে তো আমরা শিখবো, ওনাদের শিখবে মানে ওদের পুরানো ঝঞ্ঝাল তো আমরা ফেলে নতুন করে যাব, নতুনটা দেখে তার থেকে আরো বেশি। আওয়ামী লীগের চোররা যেভাবে চুরি করছে তার থেকে বড় চোর কিভাবে হবে সেই প্রতিযোগিতা করছে, এবং সরকার পরিবর্তন হলে এগুলো সব দেশ থেকে পালাবে, এগুলো একটা থাকবে না। এক দল আসবে, এক দল যাবে, এক দল পিটাবে, আর মাঝখানে আমরা কথা বলি সবসময় শত্রু। আওয়ামী লীগের আমলেও কথা বলার জন্য শত্রু, এই আমলেও শত্রু, পরবর্তী আমলেও শত্রু। সাংবাদিকরা হচ্ছে আরো বড় ধরনের ইয়ে। আপনি তো জানেন মিডিয়াতে কি হচ্ছে, মিডিয়াতে কথা বলা যাচ্ছে এখন, এগুলো কোনো স্বাধীনতা? আপনি বলবেন যে না আমরা স্বাধীনতা পাচ্ছি। সাংবাদিক প্রশ্ন করার জন্য চাকরি চলে যাচ্ছে, আর কি 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 ধরনের এখানে চাকরি? যে সমস্ত বড় বড় পোস্টগুলো স্বৈরাচারে দালালেরা দখল করেছিল, দালালদের বিদায় দিয়ে ওই মানে পাতি দালাল না, তাতে তৃতীয় শ্রেণীর দালালরা এখন চালাচ্ছে। মিডিয়ারও কোনো জবাবদিহিতা নাই, মিডিয়া কিছু বলতে পারে না। মিডিয়াকেও ধরা হচ্ছে যে আপনারা কি করছেন, মিডিয়া নিজের দায়িত্ব পালন করতে পারছে না, সাংবাদিকরা বেতন পায় না, এগুলোরও কোনো কিছু নাই, এগুলোর কোনো কিছু হচ্ছে না। আমি বলছি যে হোল সোসাইটি আমরা যে স্বপ্ন দেখেছিলাম সে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এখন আমাদের এই স্বপ্ন ভঙ্গ থেকে তাহলে আমাদের উদ্ধার হবে কীভাবে? আমাদের রাজনৈতিক দলগুলো পিআর নিয়ে লেগে আছে, পিআর সারা ওয়ার্ল্ডে কোথাও এখন অচল মাল হয়ে আছে। সেটা নিয়ে আমরা এখন সংবিধানে যেটা আমাদের নাই সেটা দিয়ে আমরা নির্বাচন করতে যাচ্ছি, অথচ সংবিধান আমরা এই এত সব আন্দোলন করেছিলাম কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য। তো কেয়ারটেকার গভর্নমেন্টটা আনেন, ডক্টর ইউনূসকে বিদায় দিয়ে ওই সরকার দিয়ে একটা ইলেকশন করেন, একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, যেটা নিয়ে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন কি আপনি চাচ্ছেন না? মানে না, আমি চাচ্ছি না। কেয়ারটেকার গভর্নমেন্ট হলে উনি কি থাকবেন নাকি? কারণ ওনার অধীনে যারা নির্বাচন যে স্বচ্ছ হবে এটা তো অনেকেই বিশ্বাস করে না। বিএনপিও করে না, জামাতও করবে না। বিএনপি নির্বাচন সুষ্ঠু হবে না এরকমের বিশ্বাস কি আপনাদের রয়েছে যে নির্বাচন সুষ্ঠু হবে? ওনাদের নাই, কারণ ওনারাই ম্যানিপুলেট তো ওনারাই করবে, কেন্দ্র দখল তো ওনারাই করবে, ওনাদের হয়তো নাও থাকতে পারে। কারণ সমস্ত মানে যেগুলো দখল করবে এগুলো তো ওনাদের লোকেই আছে। এখন জামাতের একটা সন্দেহ আছে যে কতটুকু, এবং আমি এটাতে সরকার তো বলছে একটা ঐতিহাসিক ভালো নির্বাচন হবে। কাকে দিয়ে করবে ঐতিহাসিক নির্বাচন? পুলিশ কাজ করে না, চৌকিদার দিয়ে ইলেকশন করবে, আর্মি নড়ে না। কে এই যখন আপনার সন্ত্রাসীগুলোকে ভেতরে দেওয়া যায় না, যে এই সরকারের যদি কন্টিনিউশন থাকে ইলেকশনের, তো তাহলে তো কোনো চেঞ্জ নাই। এগুলো তো এইগুলোই ছিল, ওই ওসি ওই অমুক ওই তমুক এরাই তো আছে। এখন যদি ক্যাটেগরি গভর্নমেন্ট হয়, আমি ক্যাটেগরি গভর্নমেন্ট ইনস্টলেশনের জন্য চাচ্ছি না, আমি বলছি যে ওনাদেরকে যারা দাবি করছে যে সংবিধানের বাইরে গিয়ে আপনার পিআর পদ্ধতিতে ইলেকশন করবেন, আপনি যদি পিআর পদ্ধতি করতেই পারেন তাহলে তো ক্যাটেগরি গভর্নমেন্টের উপরে তো যে ইয়ে ছিল, যে এমবার্গো ছিল বা আদালত যে নিষিদ্ধ করে দিয়েছিল সেটা তো উঠে গেছে না। ওইটা এই কেয়ারটেকার নিয়ে মানে শুনানি খুব সম্ভবত অক্টোবর মাসে রয়েছে। ওকে, অক্টোবর মাসে হবে মানে কি ইলেকশনের বহু আগে হয়ে যাবে। কেয়ারটেকার রিভাইভ হবে এই জন্য শুনানি হবে, কিন্তু আমরা তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি। এটা কেয়ারটেকার সরকার আপনি কিভাবে করবেন? কেন নয়, আমি যদি পিআর করতে পারি এটা করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার কেন করতে? এটা কত বড় প্রয়োজনীয়তা কেন? এই সরকার কি আপনার মনে হয় যে এর কনসিকোয়েন্সটা কি? আপনার মনে হচ্ছে যে এই সরকার একটা ভালো নির্বাচন করতে পারবে না? কেয়ারটেকার সরকার আসলে তো এই পুলিশই থাকবে, এই বিএনপি থাকবে, এই জামাতই থাকবে, সরকার চেঞ্জ হয়ে যাবে। এই যে উপদেষ্টারা এখন আছে এই উপদেষ্টারা কমপ্লিটলি বায়াসড। কার প্রতি? এরা কেউ বিএনপির প্রতি, কেউ জামাতের প্রতি, এদের ইয়ে নাই, এবং এরা অথর্বতার প্রতি বায়াসড, আপনি কোনো কিছুর প্রতি। আসলে উনি একটা ভালো কথা বলছেন, আমি একটু লজ্জা বলতে চাচ্ছিলাম না আর কি। তো এগুলো এদের কোনো শক্তি নাই, এদের কোনো আনিস ভাই আপনি প্লিজ বলেন, আমি বলবো, আপনি এখন পুরোটাই বলেন। আর সময় নেই তো, আর 2 মিনিট আছে না। কে বললো আপনাকে 2 মিনিট আছে? আপনি এটা বলেন, আমি একটু আপনার সাথে বাড়ি গেলাম। একটা নির্বাচন কি শুধু একটা সরকার করে? এই সেখানে জনগণের কোনো অংশগ্রহণ থাকে না? অবশ্যই থাকে, কোনো অংশগ্রহণ অবশ্যই থাকে। তো জনগণ তো এখন কেন্দ্র দখল করবে, জনগণ তো এখন বাইরে আছে। জনগণকে তো যে জনগণের কথা বলতেছেন আপনি, সব জনগণ একদিকে,
জামাত তো বলছে সে ক্ষমতায় ভাই, চলে কে আছে? আসছে। আপনি তো না, না, আওয়ামী লীগ, আপনি আপনি তো আওয়ামী লীগকে রাস্তা থেকে বের করে আমি দিয়েছেন, ও তো মাঠে নাই। আপনি আওয়ামী লীগের পক্ষে বলছি একটু পরে। না না, কিন্তু এখন আওয়ামী লীগ জামাত- মাঠে নাই, তাহলে আছে কে? মাঠে না, আছে কে? জামাত তো বলছে মাঠে আছে আমি বিএনপি জামাত। হ্যাঁ, তাই বলেন। তো বিএনপি জামাত, তাই- জামাত কতটুকু আছে? কতটুকু আছে মানে সে ক্ষমতায় চলে আসছে, সাধারণ সাহেব বলছে, এবং তাদের যে বডি ভাই, ল্যাঙ্গুয়েজ সাধারণ সাহেবের বক্তৃতা দিয়ে না, আমি তো আমার না, দৃষ্টিকোণ আর থেকে আপনি দেখবো। ব্রুকলেসকে আমি দেখবো যে প্রতিটা ইউনিয়ন, প্রতিটা থানাতে জামাত। কেন্দ্র দখল যারা করবে সেগুলো হচ্ছে বিএনপি। না, আপনার আপনার দখলের শোনেন, প্রশ্নটা আসলে কেন আওয়ামী লীগের আসছে যে আনিস ভাই? অংশটা এখন মানে কারণ দখলের আইন প্রশ্নটা কেন আদালত আসছে? নাই, আইন আদালত নাই, তাই দখল করবো। ভাই, আপনি এতদিন ধরে কেন আছেন? দখল কেন করবেন না? আপনি তো দখল করে তো ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যেতে হলে তো আপনাকে ভোট না, না, মেরে বিএনপি তো যাবে। বলছে যে সে ভোট আনিস কেন্দ্র ভাই, দখল করবে না, আপনি- বিএনপিও তো চাচ্ছে যে একটা আপনি ভালো সেই নির্বাচন হোক। previous history-কে গল্প এগুলা। শোনেন, আপনার মনে অবফাসকেটেড হয়ে গেছে হাসিনার ওই 15 বছরকে আপনি একদম ভুলতে পারছেন না, যে ওইটাই মনে এখন হচ্ছে। এখন কিন্তু টাকা পয়সা হাসিনা হচ্ছে যে না। ইলেকশন যে নষ্ট করে আমি দিয়ে একটা গেছে, বলি। so আপনি সেই নষ্টর মধ্যেই তো ওই আছেন। যে আপনি ওইভাবে রয়ে গেছেন, ওই না, আমি ওইভাবে থেকে বেরোতে ওইভাবে পারছেন থেকে না। কিভাবে ভালো থাকবো? কারণ আমি হাসিনা যা না, না। করছে সেটাই তো আপনারা করতেছেন। কই করছে? হাসিনা থেকে কি নির্বাচনই তো উন্নত হচ্ছে দিচ্ছেন না, আপনারা? তারপর হচ্ছেটা কি? হাসিনা থেকে উন্নত কি সমাজ দিচ্ছি আমরা? না, আপনি কি আবার রাষ্ট্র বলতে দেন। চলতেছে? টাকা পাচার কি হচ্ছে? চোরের পরিবর্তে না, না, আর টাকা কিছু পাচার চোর কি হচ্ছে আসছে। বাংলাদেশ থেকে? হ্যাঁ? হাসিনার যে লক্ষ কোটি টাকা এই ক্ষমতা পাচার কি থেকে হচ্ছে? যান, কত কোটি টাকা পাচার হয়েছে বের হয়ে সেটা যাবে। পরে বের হয়ে যাবে পরে, কত কোটি সেটা টাকা পরে। পাচার হয়েছে। তা আপনার টাকা তো পাচার হচ্ছে না। না, না, হচ্ছে না, গুম কিভাবে কি জানেন হচ্ছে? আপনি? গুম কি হচ্ছে? গুম হচ্ছে না, আপনি কিভাবে জানেন? আমরা তাহলে জানতাম এই যে একটা ওপেন সোসাইটিতে, হ্যাঁ। ইন্টারনেটের এই যুগে হ্যাঁ। কে কোথায় কি করছে, কার সাথে কে ছবি তুলে তাই চলে আসে, আর টাকা পাচার হচ্ছে না আমরা আপাতত জানি, যদি কখনো হয় তখন আবার তর্ক করব। গুম কি হচ্ছে এখন? একমাত্র জিনিস গুম আর এই যে কি জানি আরেকটা Crossfire। ক্রসফায়ার হচ্ছে না, তার মানে কিন্তু কি? আমি মনে করছি যে ক্রসফায়ারটা তার খুব মানে দরকার, এটা ইন্ট্রোডিউস হাসিনার করা এই দরকার আইএমএ অবিলম্বে। জাহেলিয়াতের না আনিস ভাই, যুগকে- এই ক্রসফায়ার দরকার, এই বাক্যটা কি আমি আসলে মানতে পারলাম না। আচ্ছা, কারণ না মানলে আমি crossfire-এর উদ্র করছি, পক্ষে- কিন্তু যে পরিস্থিতি সমাজে এখন তৈরি হয়েছে, এইটা সমাধান যদি ক্রসফায়ার হয় তাহলে একটা সভ্য বিকল্প সমাজে কি? আমরা বিকল্প করা হোক। আমি ঠিক আছে, হ্যাঁ, আমি বলে যে আইনের ক্রসফায়ার শাসন। দরকার নাই, বিকল্প কি করা হোক? বিকল্প তো করছে না, ওনারা তো এগুলো ছেড়ে দিয়েছে, ওনাদের মাস্তানগুলো ছেড়ে দিয়েছে মাস্তানি করার জন্য, চাঁদাবাজি করার না, জন্য। ওনারা আছেন হাতির ঘাস কি আপনি না, শোনেন। চাষাবাদ করবেন, হাতির ঘাস এটা হচ্ছে প্রায়োরিটি, হ্যাঁ, এটা জানেন তো? যাক, আমি ওই না, আলোচনাটা এই ফিরবো। সরকারের পক্ষে, ইউনুস সরকারের পক্ষে আজ থেকে লন্ডন বৈঠকের আগে 13ই জুনের আগে পর্যন্ত ইউনুস সরকারের পক্ষে কি আপনারা অনেক পজিটিভ বক্তব্য এই সরকারের নিয়ে অনেক কথা বলেছেন না, যে এর থেকে এই সরকার 5 বছর থাকা উচিত, এত সুন্দর সরকার আসেনি, আমরা এত সমর্থনক সরকার পাইনি, কত কথা বলেছেন। যখন ইউনুস সরকার রাইট ট্র্যাকে যাচ্ছেন, মানে হেডিং টুয়ার্ডস ডেমোক্রেসি, টুয়ার্ডস দ্য ইলেকশন, তখনই আপনি কিন্তু হাসিনার বয়ান শুরু করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, ইউনুস সরকার দিনে নির্বাচন হওয়া যাবে না, এবং ইউনুস সরকারের সমস্ত খারাপ কথা, তার বিরুদ্ধে হতাশা আপনারা ব্যক্ত করছেন। তার মানে আপনাদের একমাত্র উদ্দেশ্য হলো যে বাংলাদেশের আমাদের কখনো একমাত্র যেন উদ্দেশ্য একটা fair ডেমোক্রেটিক election। গভর্নমেন্ট, ফেয়ার ইলেকশন, হ্যাঁ ফেয়ার ইলেকশন দেন, এবং ফেয়ার ইলেকশন ইউনুস করতে পারবে না। শোনেন সেটা আপনার অনুমান। অনুমান কিন্তু কেন? এটা কারণ এই অনুমান। সন্ত্রাসীদেরকে মাথায় রেখে আপনি কিভাবে না, না। ফেয়ার ইলেকশন করবেন? আপনি- এই অথর্ব উপদেষ্টাদেরকে দিয়ে আপনি কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট করবেন? ইলেকশন তো উপদেষ্টা করবে না, তো কারা করবে? ল এনফোর্সিং এজেন্সি, তো ল এনফোর্সিং এজেন্সি এখনই তো কাজ করছে না, ইলেকশনের সময় কিভাবে করবে? আমি তারপরে তো ইলেকশন দরকার, আমার তারপরে আমার ইলেকশন, তারপর আমি ইলেকশন চাই। ইলেকশন দরকার, তারপর আমি ইলেকশন চাই, আমি ইলেকশন না করছি না। ল এনফোর্সিং এজেন্সিস ব্যুরোক্রেসি, এর থেকে বড় জিনিস হলো বাংলাদেশের জনগণ অনেক সচেতন এখন। এনসিপি, জামাত, বিএনপি, বামপন্থী, আপনারা এই যে সাংবাদিকরা, এত স্যাচুরেটেড সমাজে আপনি ইচ্ছে করলে ইলেকশন ম্যানিপুলেশন করতে পারবেন না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ম্যানিপুলেশন করছে তার খবর সব থোড়ের বিড়াল বের হয়ে যাচ্ছে না, বের হয়ে আসছে না সব কিছু, একটা প্রতিষ্ঠানে যেখানে কনফাইন ছিল সবকিছু, তারপরে কিন্তু বের হয়ে আসছে। কি হয়েছে? রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট তো আপনি মেনে নিতে হয়েছে। এটা যে গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের একই তো গণতন্ত্রের স্বার্থে আপনারা ক্ষমতা দখল করবেন, সেটা পাবলিক মেনে না, নেবে। নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি জয় হয় বা জামাত জয় হয়, সেটা আসলে ক্ষমতা দখল কিনা সেটা একটা প্রশ্ন রয়েছে। হেলাল ভাই, আমি একটু আপনার কাছে আসবো, আমি একটু জাকির আপনার কাছে মানে যেতে চাই, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে। আজকে আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পরে উনি বলেছেন যে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না।
বিএনপি কিন্তু শুরু থেকে বলে আসছিল যে নির্বাহী আদেশ আসলে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে না, এখনো বিএনপি সেই অবস্থানে রয়েছে। আপনারা এতদিন পরে এসে বুঝলেন যে নির্বাহী আদেশে আসলে কোনো রাজনৈতিক দলকে ঠেকানো যায় না, উনি বলছেন যে বিচারের মাধ্যমে এই দলকে নিষিদ্ধ মানে করা প্রয়োজন। না নাহি যেটা বলেছে যে এটা এনাফ না, কিন্তু এটা সে মিন করে নাই যে আপনি এক্সিকিউটিভ অর্ডারটা ভুল ছিল না, উনি বলেছেন যে যথেষ্ট না। হ্যাঁ, যথেষ্ট না, রাইট। সো মানে যেটা হয়েছে আমাদেরকে আরেকটু করতে হবে। আমি 2-3টা পয়েন্ট বলি। একটা হচ্ছে কারণ 2024 অগাস্টের পর থেকে আমি মনে হয় আন্তর্জাতিকভাবে এবং লোকালি আই ওয়াজ ভেরি ভোকাল যে আওয়ামী লীগকে কেন ব্যান করা উচিত। এখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো বিষয় না। আমার বাবা এখন আওয়ামী লীগ করেন এবং আমি আওয়ামী লীগের পরিবারের একটা কালচারের মধ্যে দিয়ে বেড়ে ওঠা, এবং আমি সম্ভবত 2008-9 সালে আওয়ামী লীগকে ভোটও দিয়েছি, কিন্তু আমি কখনো দল করি নাই। কিন্তু আমি আমার লাইফ টাইমে আওয়ামী লীগের যে ইভলিউশনটা দেখলাম এবং যেটা কালমিনেশন হলো 24-এ, সেখান থেকে আমি যৌক্তিকভাবে আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলি যে হোয়াই আওয়ামী লীগ শুড নট হ্যাভ এ প্লেস ইন বাংলাদেশ ডেমোক্রেসি। এক নাম্বার হচ্ছে আপনি পৃথিবীর কোনো ডেমোক্রেসিতে এমন আইডিওলজিকে, এমন রাজনৈতিক দলকে ডেমোক্রেটিক স্পেসে অংশগ্রহণ করতে দেয়া হয় না যারা ইলেকশনে জিতে ক্ষমতায় গিয়ে জনগণের ক্ষমতা হরণ করবে, ডিসএনফ্র্যাঞ্চাইজ করবে। অর্থাৎ আপনি ইলেকশনটাকে ইউজ করবেন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ক্ষমতায় গিয়ে আপনার টার্গেট হচ্ছে ডিসএনফ্র্যাঞ্চাইজ করা, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া, রাইট। এই যুক্তিতে পৃথিবীতে বিভিন্ন দেশে ধরেন একেবারে এক্সট্রিম আইডিওলজিকে ব্যান করে যে এরা ডেমোক্রেটিক স্পেসের উপযুক্ত না। আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা আর থিওরির মধ্যে নাই, ইটস নট ইভেন আ হাইপোথিসিস, ইটস এভিডেন্ট। এটা 2বার ঘটছে। 73-তে ওরা ইলেকশনে জিতলো, 74-এ ওয়ান পার্টি বা বাকশাল করলো। অর্থাৎ জনগণের ম্যান্ডেটে তারা রাষ্ট্র ক্ষমতা এসে জনগণকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করেছে। হ্যাঁ, আমি বললাম যে আপনার কাছে আর আমার যাওয়ার দরকার নেই। 2008 সালে 9 সালে ভোটের মাধ্যমে ওনারা রাষ্ট্র ক্ষমতায় আসলো, এসে 2-3টা ইলেকশনের মাধ্যমে ওনারা আমাকে ভোট দিতে দেন নাই, আপনাকে ভোট দিতে দেন নাই। সো ওনারা 2বার প্রমাণ করেছে যে না, আমাকে ভোট দেওয়ার পরে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমি আপনার ভোটাধিকারটা আমি কেড়ে নেব। অল অফ আস শুড আস্ক আওয়ারসেলফ, শুড উই গিভ দেম থার্ড চান্স? এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, যে তারা 2বার প্রমাণ করেছে যে তারা অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স, প্রমাণিত। সেই ফোর্সকে আপনি থার্ড টাইম আরেকটা সুযোগ দিবেন কি না? অনেকে প্রশ্ন করে দেয়ার আপনি কে, ট্রু, কিন্তু অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্সের সাইজ যত বড়ই হোক, ডেমোক্রেটিক ফোর্স যারা ফাংশনিং ডেমোক্রেটিক ফোর্স, ওরা ডিসাইড করবে যে আপনাকে সে স্পেস দেওয়া হবে কিনা। আপনার ভোট শেয়ার 20% আছে কি 30% আছে, ইট ডাজন্ট ম্যাটার। 30% লোক যদি বাংলাদেশে মনে করে যে খুন খারাপি যৌক্তিক, আপনি খুন খারাপিকে করতে পারেন। 100% লোক মনে করলেও আসলে সেটা যৌক্তিক। এক্স্যাক্টলি। 20%-30% লোক যদি মনে করে যে বাংলাদেশে অ্যালকোহল কনসামশন মানে আমাদের বৈধ করা উচিত, সেটা এটা তো আপনি করবেন না, রাইট। সো এখানে কে কত পার্সেন্ট না, বাট কথা হচ্ছে এভিডেন্সটা কি? এই এভিডেন্সটা হচ্ছে ওরা রাষ্ট্র ক্ষমতায় এসেছে পাবলিকের ভোটে এবং ওদেরকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করেছে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমি মনে করি যে বাংলাদেশ তো একটা ছোট রাষ্ট্র, এখানে 4 দিক থেকে প্রায় ঘেরা, তিন দিক থেকে ওদের জিওগ্রাফিক্যালি একটা রাষ্ট্রের মাধ্যমে ঘেরা, এবং আপনি যদি সিও ধরেন, এখানে ওরা যদি আমাদেরকে নেভাল একটা এমবার্গো দেয়, আমরা 4 দিক থেকে কার্যত একটা রাষ্ট্র দ্বারা ঘিরে আছি। তো আমাদের এই রাষ্ট্রে আমরা একটা আর্মি পুষি, রাইট। আমাদের 1 লক্ষ সৈন্য আছে প্রায়, আমরা এই আর্মি পুষছি কেন? 1,40,000। এই যে $1 বিলিয়ন খরচ করে প্রত্যেক বছর আপনি এই আর্মি পুষছেন কেন?
কারণ আপনার রাষ্ট্রের কালেকটিভ সিকিউরিটিতে আমরা পারসিভড অ্যাডভার্সারি আছে, আর্মির কাছে একটা পারসিভড অ্যাডভার্সারি আছে যে আমার এই রাষ্ট্রের জন্য পারসিভ করছি কাকে অ্যাজ এন এনিমি থ্রেট। তো আমরা নিশ্চয়ই এখানে ইউএসকে করছি না, আমরা চায়নাকে করছি না, আমাদের ইমিডিয়েট পারসিভ থ্রেটকে কার কাছ থেকে আমরা আমাদের সীমান্ত রক্ষা করার জন্য 1,40,000 পুষছি, সৈন্য পুষছি, কে আমাদের এখানে বর্ড অর্ডার এনক্রোচ করতে পারে? সকল যুক্তি আমি না, আমি আপনার এটা শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। তো যেখানে আমার পারসিভড অ্যাডভার্সারি আমাদের মিলিটারি ডক্ট্রিনে যার কাছ থেকে রক্ষা করার জন্য আমি এরকম বিলিয়ন ডলার দিয়ে এটা করছি, সেই দেশের সাথে একটা আমাদের ডোমেস্টিক কোনো রাজনৈতিক দল কলিউড করতে পারে কিনা? তাইলে আমার প্রশ্ন দুইটা, হয় আপনি আওয়ামী লীগ রাখবেন অথবা সেনাবাহিনী রাখবেন। আপনি যদি মনে করেন যে আমার আওয়ামী লীগের সাথে ইন্ডিয়া ডিপ স্টেটের কোলিশনটা জাস্টিফাইড এবং উই ক্যান লিভ উইথ দ্যাট, ইউ ক্যান নট হ্যাভ এ ফাংশনিং আর্মি। প্রতিবার আপনাদের দলের কিছু কিছু মানে নেতা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অকথ্য ভাষায় কথাবার্তা তুই তোকারি করে কেন? না, সেটা দু একজন লোক বলে এবং ওইটার এগেইনস্টে সিগনিফিকেন্ট লোকজন কে বলেন কেন? আগে আমি নাম বলতে চাই না, সেনাপ্রধানের তুই তোকারি করেনি না। আচ্ছা, আমি আপনার প্রসঙ্গে আসছি না, আমি আপনার প্রসঙ্গে আসছি, কিন্তু সেটা ব্যক্তি হিসেবে কে কি করলো এটা না। বক্তৃতার রেজাল্ট কি? রেজাল্টটা হচ্ছে শানে নজরুল হচ্ছে আওয়ামী লীগ ইজ নট অনলি অ্যান অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স, ইজ এ থ্রেট টু আওয়ার ন্যাশনাল সিকিউরিটি। এটা কিন্তু তার সাথে কিন্তু আমি একমত। হ্যাঁ, আপনি একমত, কিন্তু এখন প্রশ্ন হলো নির্বাচনের আগে আর্মি তো আমাদের একটা স্টেট ইনস্টিটিউশন, আর নির্বাচনের আগে আপনি যে যুক্তিগুলো দিলেন এগুলাকে হেলাল ভাই বলছে যৌক্তিক, কিন্তু এই যে আওয়ামী লীগের ঈমান আনা 20% বা 30% লোক রয়েছে, তারাও ভোট দিবে আগামী নির্বাচনে, সেই ভোটটা কিন্তু সিগনিফিকেন্ট। আবু রুশদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে সকল রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি, জামায়াত, এনসিপি, সবাইকে আসলে এই আওয়ামী লীগের ভোটটা কে কোন দিকে পাবে সেইটার জন্যও কি একটা লড়াই হচ্ছে? অবশ্যই হচ্ছে, অবশ্যই। কেন আপনি ওই যে আমি বললাম না যে এই যে এরকম হচ্ছে, এই যতগুলা রাজনৈতিক দল বাংলাদেশে এখন আছে মানে যারা নির্বাচন করবে, এর মধ্যে সবচেয়ে বোকা হচ্ছে গিয়ে মানে অথর্ব হচ্ছে, মানে আমি বলবো এনারা বড় হাতির মতো বড় সাইজ, কিন্তু এনাদের কোনো আপনার দিক নির্দেশনা, আপনার কি করবে না করবে সেটা আপনারা গেছেন, আমিও আপনাদেরকে ভোট দিছি 17 বছর, কিন্তু কথাটা হচ্ছে যে বিএনপি 28 থেকে 29 বছর ক্ষমতায় ছিল না জেনারেল জিয়া তৈরি করার পরে, কিন্তু বিএনপি কোনো কিছু থেকে শিক্ষা নেয়নি। এখনো ধান্দাবাজরা বিএনপির বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করছে, আমি এগুলো জানি, আমরা বলতে চাই না যে অথর্ব অনেকগুলো ছেলে পেলে যাদেরকে আমরা দেখে বড় হয়েছি তাদেরকেই তারা আপনারা পোষণ করছেন, তারা বিভিন্ন কাজ করছে, এগুলো আমরা দেখছি, সেগুলো দলে থাকবে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনারা বড় দল হিসাবে যেভাবে যে জিনিসগুলো করা দরকার আপনাদের দেখেন, আপনাদের ঠিকমতো একটা মিডিয়া নাই, মিডিয়া হ্যান্ডেলিংয়ে আপনারা খুবই দুর্বল। শিশু, আপনারা একটা জিনিস পাবলিক পারসেপশন তৈরি করবেন, সেখানেও খুব দুর্বল, সেটা করতে পারছেন না। আপনাদের এই কয়েকগুলো দলের মধ্যে সবচেয়ে স্মার্ট হচ্ছে জামাত। হ্যাঁ, আর এনারা তো নতুন আসছে, এনাদের মধ্যে বিভিন্ন রকমের ফ্যাকশন আছে, এখন কুই হবে না হবে, এনারাও এখন পর্যন্ত বলে নাই যে ওনাদের ফরেন পলিসি কি হবে, ডিফেন্স আমরা ডিক্লেয়ার করেছি, আপনি 24 দফা আপনি পড়ছেন, ওগুলা দিয়া বলে ওরকম করে হয় না, এগুলাকে পাবলিককে সব সময় খাওয়াতে হয়। যেমন শেখ মুজিবুর রহমান 6 দফা বলতে এটা খাওয়াইছে, জেনারেল জিয়াউর রহমান 19 দফা বলতে এটাকে খাওয়াইছে, বাংলাদেশি জাতীয়তাবাদ আপনারা 31 দফা বলছেন, আপনাদের কর্মীরা আপনাদের নেতারাও বলতে পারবেন না 31 দফার 3 দফা কি। হ্যাঁ, অনেকেই বলতে পারবেন। 6 দফার মধ্যে কি আছে বলেন? না, আমি ওইটা যাচ্ছি না, আমি বলছি পারসেপশন তৈরি করা। এখন কথাটা হচ্ছে যে এই যে আপনার এই যে ভোটের কথা আপনি বললেন, এই ভোটগুলা আসলে আসার দরকার ছিল কি, যে আপনি যদি লিবারেল ডেমোক্রেসির কথা ধরেন, লিবারেল ডেমোক্রেসিতে কি হয়, যেটা ওই যে উনি বলছিলেন, আপনি জাতীয় নিরাপত্তা, আমার বই আছে জাতীয় নিরাপত্তা নিয়ে, সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ন্যাশনাল সিকিউরিটি। ন্যাশনাল সিকিউরিটি যদি আপনি বলতে চান, বাংলাদেশের 98.7% মানুষ হচ্ছে বাংলাভাষী। এই যুদ্ধবদ্ধ সমাজ, এটা হচ্ছে কোরিয়ার পরে বাংলাদেশের মানে হচ্ছে এই বাংলাভাষী একটা জাতি। আমাদের মধ্যে এরকম বিভেদ পৃথিবীর মধ্যে কোথাও দেখা যায় না, এরকম যুদ্ধবদ্ধ একটা সোসাইটিতে। আপনি এই দেখেন জামাত আর বিএনপি,
আপনি জামাত ইসলামী, বিএনপিকে আর অন্যরাও, মানে বিএনপি হচ্ছে ওইটাকে কি বলা হয় যে সবার টার্গেট, সবাই একটু খুঁচা দিয়ে যায়, মানে সবার, মানে এই দেশের একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে। পারসেপশনটা হচ্ছে যে বিএনপি এটাকে সবাই সবসময় গুতাবে, এটাকেই সবসময় দোষী করবে, জেনারেলের সাথে সেটাকে খেলো, মানে এটা ওই যে পরে প্রমাণিত হলো ইন্দু এটা সাজানো নাটক ছিল। আবার আমার কথাটা হচ্ছে যে এভাবে যে এদেরকে ব্যাশিং করছে, এনারা যে একটা পলিটিক্যাল ম্যানুভার করবেন, মানুষকে বোঝাবেন যে সমাজটা চলে কিভাবে, সোসাইটি কিভাবে তৈরি হয়, কিভাবে ভারসাম্য রক্ষা করা হয়, কিভাবে যুদ্ধবদ্ধতা রক্ষা করা হয়, এনারা এটা মানুষকে বলতে পারেন না, বলতে পারে না। আমি একটু আনিস ভাই আপনার কাছে আসতে চাই, এই আওয়ামী লীগ ভোটারটা আসলে আগামী নির্বাচনে কি আমরা কিছু থাকলে এটা শেষ করে দেন, না, কারণ উনি আমার কিছু বলবো না। পরে আসবে। আপনি বলেন, আমার সময় খুব বেশি নেই। আমি কিছু বলবো না। আওয়ামী লীগের ভোটাররা আগামী নির্বাচনে আসলে কোন দিকে যাবে? আওয়ামী লীগ ভোটাররা কোন দিকে যাবে আমি শিওর করে বলতে পারি না, তবে বিএনপিকে ভোট দেবে না। কারণ আওয়ামী লীগের ভোটাররা দুইটা জিনিস ক্লিয়ার, একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সপক্ষে আছে কিনা, আওয়ামী লীগের প্রতি সহানুভূতি আছে কিনা। সেটা 5 আগস্টের পর থেকে দেখা গেছে তাদেরকে অত্যাচার করা, বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করা, মারা এবং ভুয়া মামলা দেওয়া। তাহলে তো জামাতকে দেবে? আমি বলতেছি, সেটা আসতেছি, সবগুলো করেছে এরা, বিএনপি করেছে, সিংহভাগ করেছে বিএনপি। জামাত যে সাধু ছিল তা না, মানে 90% করেছে বিএনপি, 10% জামাতের লোক ছিল। আর আওয়ামী লীগের সেকেন্ড ইস্যু হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে যতভাবে হেয় করা যায় সব কিছু করেছে বিএনপি। জামাত এখানে ভিতরে ছিল, কিন্তু বিএনপি এখানে এক্সপোজ হয়েছে। বিএনপি 32 নম্বর ভেঙেছে, 32 নম্বরে আগুন দিয়েছে, তারপরে তারেক ভাই কথা দিলাম, দখল নিলাম, সব কিছু করেছে। বিএনপির লোকেরা বঙ্গবন্ধুর মুক্তির উপরে গিয়ে নাচানাচি করেছে, সব কিছু করেছে। 32 নম্বর বিএনপি ভেঙেছে? হ্যাঁ, 32 নম্বর বিএনপি ভেঙেছে, দখল নিয়েছে। কারা স্লোগান দিয়েছিল? বিএনপি তো দিয়েছে। 32 নম্বর যদি জামাত করে থাকে, করেছে, কিন্তু না, 32 নম্বর কোন ব্যানারে আসলে ভাঙা হয়েছে ক্রেডিট নিয়েছে কে? কিন্তু আনিস ভাই, বিএনপি কি কোনোদিন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলেছে? ওই জায়গায় আমি বলতেছি, তাহলে বাংলাদেশে 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধকে এবং বঙ্গবন্ধুকে যেভাবে মানে নিচু লুক ডাউন করার যত চেষ্টা ছিল, যে স্বাধীনতা 2.0 মুক্তমুখ করে জামাতি ন্যারেটিভ যা তৈরি করেছিল, সেগুলোর মধ্যে সমর্থন দিয়েছে কে? এখানে যে আরেকটা মুক্তিযুদ্ধের দল আছে বাংলাদেশে, সবাই আমরা যেটা মনে করেছি যে ঠিক আছে, আমাদের জাতির জনক একজন ছিল, আমাদের স্বাধীনতার ঘোষক আরেকজন ছিল, ওনার একটা মুক্তিযুদ্ধের দল আছে, সেই দলের ভূমিকা কি ছিল এখানে? গত 17 বছর যে আওয়ামী লীগ বিএনপির উপরে নির্যাতন চালালো, সেই বিএনপির কি এখন এই বঙ্গবন্ধুর স্বীকৃতি বা তাকে আপহোল্ড করার দায় কি বিএনপির? বিএনপির না। আপনি যে ভোটের রাজনীতি বলতেছেন, বিএনপিকে আপন করা না করে আমি এটা বলতেছি না। আপনি যদি ভোট চাইতে হয়, আমি নাই, তাহলে আপনি আমাকে, আমার তো পিঠে মালিশ করতে হবে, আমার মালিশ করতে হবে। আপনি মালিশ করেন ভাই, এই যে আওয়ামী লীগ জায়গায় মালিশের জায়গাটা আপনি জামাতে ইসলামকে বলতেছেন যে জামাতে ইসলাম এই জায়গায় সূক্ষ্মভাবে সে সব কাজ করেছে, কিন্তু মালিশের জায়গাটা ঠিক আছে। এই ব্যাপারে আমি মানে হেলাল ভাই, এই জায়গাটায় আপনি যদি একবারেই মানে শেষ দিকে 2 মিনিটে শেষ করেন। না, এখন তো বোঝা গেল যে আপনার সমঝোতা কিভাবে হয়ে গেল। আর জামাতের আমির শফিকুর রহমান সাহেবের সাথে আনিস ভাই এই সমঝোতায় ছিল, আমি এটা বৈঠক করে দিবনি, বৈঠক করে শেষ করে দিবনি। এখন তো বোঝা গেল। দেখেন যে জামাত ইসলামী একটা, আমি বলবো ন্যারেটিভ তুলেছে কি, ওই এটা ও বললো যে আওয়ামী লীগে আপনার নিষিদ্ধ করার জন্য নির্বাহী অর্ডার, আমরা বলেছি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটাকে বন্ধ করবার জন্য। 1 বছর পরে আমি দেখলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য তারা বলল, আমরা সেখানেও বললাম যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে। এখন আবার শুনছি 14 দলে যত দোসর আছে এবং 14 তাদেরও বন্ধ করতে হবে। তো এইভাবে যদি আপনি সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দেন, আর আপনি নিজেও নির্বাচনে আসবেন না, এই যে যেহেতু আলোচনার টেবিল থেকে আপনি মাঠে চলে গেছেন, নিজেও নির্বাচনের মাঠটাকে ফাঁকা করে, ওই যে আনিস ভাইয়ের কথা সত্য, হাসিনা এবং জামাত তাকে একই মুদ্রারে পিঠ হয়ে গেল। যেখানে বলছে যে আনিস ভাই যে মুক্তিযোদ্ধার চেতনার বিরুদ্ধে জামাত না বিএনপি, এর মতো আনিস ভাই হাস্যকর কথা হতে পারে না। আমার সময় একবারে শেষ। জাকারিয়া, এক মিনিটে যদি আপনি বলেন, আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, কিন্তু মুক্তিযুদ্ধ সপক্ষের লোক হিসাবে 5 আগস্টের
পরে এমন কোন কর্মকাণ্ড দেখান নাই যে আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছেন, আমরা বলছি বিচারিক প্রক্রিয়া, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করছে এনসিপি, আর ক্রেডিট নিচ্ছেন আপনারা ক্রেডিট নিলেন কেন? আমি এই বিতর্কে আর যেতে চাই না। একটা সংবাদ দৃষ্টিগোচর হয়েছে যে আপনারা এবং গণ অধিকার পরিষদ এক হচ্ছে, এটা কি একটা জোট হবে না দুইটা দল একীভূত হচ্ছে? না, এখানে গণ অধিকার থেকে আসলে এনসিপির কাছে বা শীর্ষ নেতৃত্বের কাছে গত এক বছর ধরেই তারা, মানে আমাদের দল ঘোষণার পর থেকেই তারা বল চলছিল যে ওরা আসতে চায়। তো বেসিক্যালি এটা মার্জারটাই ওই দিক থেকে আগ্রহ আছে আর কি। এবং আমি মনে করি আমরা একই সাথে গত 7-8 বছর ধরে আমরা একসাথে করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং এরা সবাই ধরেন আমাদের ভাই ব্রাদার। তো আমরা চাচ্ছি যে ইয়াং ফোর্সগুলো যারা আছে তারা একটা একীভূত হয়, একটা দল হওয়া, একটা জোট, একটা দল হয়, একটা প্ল্যাটফর্ম, একটা দল হয়। বাট রুশ ভাই, আপনি মনে করেন যে 1 মিনিটে যদি আপনি বলেন যে এই যে দুইটা দল এক হচ্ছে, আগামী নির্বাচনের আগে এরকমের অনেক মেরুকরণ আমরা দেখতে পারেন? সবচেয়ে যেটা আমার কাছে মনে হয় যে পিআর ইস্যুটা নিয়ে যে 7 দল, এই যে ধর্মীয় দলগুলো যে লাফালাফি শুরু করেছে, এইটা সবচেয়ে সিগনিফিক্যান্ট হবে যদি আমরা এটাকে অন্যরা এটাকে মানে সাবসাইড করতে না পারে। তো এটা আমাদের জন্য একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। আর একেবারেই শেষ করে দেই যে এই পর্যন্ত গত 1 বছরে সবচেয়ে সেন্সেবল ভূমিকা পালন করেছে যদি একটা রাজনৈতিক দল থাকে সেটা বিএনপি। এটা যে যাই বলুক, বিএনপি যদি আপনি দেখেন সবচেয়ে যুক্তিপূর্ণ এবং সেন্সেবল ভূমিকা পালন করেছে। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।